ইন্টারন্যাশনাল প্রেসেও কিন্তু অনেক দোষর আছে। সেটা আমরা দেখেছি। সে বাইরে বুঝাতে চায় যে না এখানে কিছু হচ্ছে না, এই গভর্নমেন্ট অনেক পপুলার, এরকম দোষর কিন্তু একদম ভরা। হ্যাঁ, ওরা বলে যে আমরা আরো প্রাইভেট ইউনিভার্সিটি খুঁজছি এবং আমরা আশা করতেছি আগামীকালের মধ্যে ১১০-১২ জনের মতো বা ১৫ জনের মতো আমাদের কোঅর্ডিনেটর হবে। তো তখন আমি বুঝলাম যে এরা খুবই ক্যালকুলেটেড ওয়েতে আন্দোলনে নেমেছে, এবার এটা মানে এটা সফল করবেই। আমি ভয়ে রোকেয়া হলের ভিতরে পালাতে চেয়েছি, ওরা আমাকে ঢুকতেও দেয় নাই। মানে আমার পায়জামা পাঞ্জাবি পরা ছিল, পাঞ্জাবি পরা থাকার কারণ আমি হচ্ছে যে জানাজা পড়তে আসছিলাম। এরা আমাকে বললো যে আপনি একটু সাবধানে থাকেন, আপনার নামে কমপ্লেন গেছে ইয়েতে, কি যেন, মোহাম্মদ আলী আরাফাতের কাছে। আচ্ছা, সে আমার উপর খুব ক্ষেপে আছে। হ্যাঁ, এইটার তো আমার মনে হচ্ছে যে কি করবে, অ্যারেস্ট না হয় করবে, এর বেশি তো আর না। বড় ব্যর্থতা কোনটা যেটা আপনি করতে চেয়েছিলেন আমাদেরও কিন্তু কোনো পারেন নাই? ব্যর্থতা নাই। তার আগে পিএম যেটা শুনেছি যে শেখ হাসিনা যাওয়ার আগে উনি চাচ্ছিলেন যে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন, তো সেই জন্য বিটিভিকে ডেকেছিল, কিন্তু বিটিভিদের একটা জিনিস কি, বিটিভি এসে ওই সেট আপ করতে করতে ১ ঘন্টা লেগে যাবে, তো ওই সময়টা ছিল না। আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে জুলাই কেবল একটি মাস নয়, এটি এক অবিনাশী অধ্যায়ের নাম। বাঙালির রক্ত দিয়ে লেখা দ্বিতীয় স্বাধীনতার মহাকাব্য। দীর্ঘদিনের ভয়ের দেয়াল ভেঙে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এদেশের তরুণ সমাজ ও আপামর জনতা ফিরিয়ে এনেছে আমাদের হারিয়ে যাওয়া অধিকার। এই মানুষগুলোর মধ্যে সব শ্রেণী পেশার অংশগ্রহণ ছিল। ছাত্ররা ছিল, আবার শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকরাও ছিলেন। যদিও এই সাংবাদিকদের নিয়ে ক্ষোভ, হতাশা আর অভিযোগ বিস্তর। আবার এই সাংবাদিকরাই জুলাইয়ে পালন করে গেছেন এক অবিস্মরণীয় ভূমিকা। তাদেরই একজন শফিকুল আলম। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছিলেন তিনি। তবে তারও আগে ছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ব্যুরো চিফ। জুলাই বিপ্লবের সময় ঢাকার এই বার্তা সংস্থার অফিসটিকে বলা হতো খবর সংগ্রহের এপিসেন্টার। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর শুধু আন্তর্জাতিক নয়, দেশের সাংবাদিকরাও তার শরণাপন্ন হন। ওই সময়টা এএফপি যেমন ব্রেকিং নিউজ প্রচারে সবার চেয়ে এগিয়েছিল, ঠিক তেমনি বাকি সব সাংবাদিকের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তারা অনুকরণীয় ভূমিকা রাখে। আজ আমরা সেই উত্তাল দিনগুলো সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো শফিকুল আলমের কাছ থেকে। সঙ্গে আছেন আমার দেশের জয়েন্ট এডিটর এম আব্দুল্লাহ। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসলে শফিক ভাই, আপনার কাছে আগে যাই। জুলাই আন্দোলনের ব্যাপক এবং বৃহত্তর একটা জিনিস, অনেক দিক থেকে অনেক মাত্রার কাজ হয়েছে ওই সময়। আপনাদের শুরুটা কিভাবে ছিল, কেমন করে ছিল? কারণ আমরা এখন যেমন কাউন্টডাউনে দিচ্ছি ১লা জুলাই, ২রা জুলাই, কিন্তু জুলাইয়ের মূল জিনিসটা শুরু হয়েছিল ১৫-১৬ তারিখ থেকে। আপনাদের ইনভলভমেন্টটা কি করে শুরু এই আমরা জন্য? আমরা যারা ইন্টারন্যাশনাল প্রেস, আমরা প্রথমত ৫ই জুন যে হাইকোর্টের যে রায় আসলো, জি। তারপর আমার মনে হচ্ছে যে এটা কেন্দ্র করে আবার নতুন করে আন্দোলন দানা বাঁধতে পারে, এটা আমাদের একটা ধারণা ছিল। তো পরে দেখলাম যে এই আন্দোলনটা তেমন একটা দানা বাঁধছে না। মানে আলাপ আলোচনাগুলো খুব ঢাকা ইউনিভার্সিটির রাজু কেন্দ্রিক। রাজু যে ভাস্কর্যর সামনে দু একটা ছোট ছোট মিটিং হচ্ছে, তারা প্রতিবাদ করছেন যে আবার কোটা রেস্টোরেশন করা হয়েছে, কোটা যে পুনর্বহাল করা হলো, এটাকে করছেন। এবং আমি দেখলাম যে মেয়ে ছেলে বা খুবই কম, মানে যারা ২০১৮ সালের কোটা আন্দোলনে ছিল তারাই দ্বিধা বিভক্ত। তাদের মধ্যে আকরাম, মানে আক্তার, আকরাম, নাহিদ, এরা তো গণতান্ত্রিক ছাত্র শক্তি করেছিল, তারা কিছুটা প্রোটেস্ট করতেছে, অন্যান্য গুলো অতটা করছে না। এটা হচ্ছে আচ্ছা, প্রেক্ষাপট ছিল আমার এটা, কারণ আমি এদেরকে চিন্তা কেন, এরা অনেকে আমার অফিসে আসতেন। ঠিক আচ্ছা, আছে, ১৮ র আন্দোলনের সময় থেকে? ও ১৮ আন্দোলনের সময় থেকে তাদেরকে যখন টর্চার করা হয়, আমি তখন এদেরকে নিয়ে নিউজ করেছি। এরা এসে আমাদের এখানে আড্ডা দিতেন, কথা বলতেন, কেননা তাদের ভয়েসটা অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল প্রেস কভার করতে চাইতো না। আপনি যেমন লোকাল প্রেসে দোষর খুঁজেন, ইন্টারন্যাশনাল প্রেসেও কিন্তু অনেক দোষর আছে। সে সেটা আমরা দেখেছি। সে বাইরে বুঝাতে চায় যে না এখানে কিছু হচ্ছে না, এই গভর্নমেন্ট অনেক পপুলার, এরকম দোষর কিন্তু একদম ভরা। হ্যাঁ,
তো সেই জায়গা থেকে আমি বলবো যে আন্দোলনটা দানা বাঁধা শুরু হলো জুলাইয়ের প্রথম দিকে, এবং যখন স্পেশালি যখন বাংলা ব্লকেড ওরা ঘোষণা করলো, আমরা এএফপি থেকে, আমি তখন এএফপির বাংলাদেশ ব্যুরো চিফ। এএফপি হচ্ছে পৃথিবীর 3টা মেজর ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির একটা। আমি এএফপির বাংলাদেশ ব্যুরো চিফ। আমরা ডিসাইড করলাম যে এটা কাভার করব সেই দিন, যেদিন ওরা যেটা করলো যে রাজুর থেকে ওরা মিছিল নিয়ে এসে শাহবাগটা দখল করলো। এটা খুব কিন্তু একটা সিম্বলিক একটা দিন। এটা সম্ভবত এটা 2 তারিখ বা 3 তারিখ? জুলাইয়ের 7 কি 8 তারিখে। আচ্ছা। 8 তারিখের সময় ওরা যেটা করলো যে আমরা প্রথম হলো আমি মিছিলগুলো দেখে অবাক হয়েছি। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, যে রোকেয়া হলের সামনে থেকে আমরা ছবি নিলাম। দেখি যে মেয়েরা যারা মেয়ে প্রোটেস্টার, লেয়ার আফটার লেয়ার আফটার লেয়ার মেয়েরা আসতেছে। আমার ফর দি ফার্স্ট টাইম মনে হয় এত মেয়ে তো আমি দেখিনি কোনোদিন, এবং আমি অনেকগুলো ভিডিও নিছিলাম, ওই ভিডিও ছেড়েও ছিলাম। দেন ওরা রাজুতে আসলো। ওদের ভয় ছিল যে ওরা যদি শাহবাগে যায় তাহলে ওদের যদি প্রতিরোধ করে, ওদেরকে যদি মানে ছাত্রলীগ যদি এসে মারধর করে, সেজন্য ওইখানে যাবে কিনা। সবাই শাহবাগে আসলো, আমরা আসলাম একটা মিলন মেলার মতো, এবং ওইখানে আমি নাহিদের সাথে কথা বললাম। এবং আপনি আমার ফেসবুকে দেখবেন যে 9 জুন 2024 আমি ফেসবুকে নাহিদের একটা আমি 500 ওয়ার্ডের একটা ইয়েও দিয়েছি, আপনার ঢাকা ডায়েরি নামে যে ঢাকা তখন খুব ডায়েরিতে আমি পপুলার ছিল। ওর একটা প্রোফাইলও দিয়েছি যে নাহিদ এখানে। ওইখানে যে দেখলাম যে ওরা এবার খুব প্রিপারেশন নিয়ে আসছে। কেমন প্রিপারেশনটা? ওরা বলতেছিল যে আমরা 2018 সালে একটা বড় ভুল করেছিলাম। বড় ভুলটা কি? আমরা নুরুল হক নূরকে একক লিডার বানিয়েছিলাম। নুরুল হক নূরকে কেন্দ্র করে যে লিডারশিপ তৈরি হয়েছে, ফলে একক লিডার হতে পুলিশের পক্ষে বা সিকিউরিটি ফোর্সের পক্ষে এই আন্দোলনকে ট্যাকেল করা খুব, নূরকে অ্যারেস্ট করলেই সব ভেঙে পড়ছে। ভেঙে যাচ্ছে। এই জন্য ওরা বললো, নাহিদ আমাকে বললো, মাহফুজ আসছে, মাহফুজ বললো। ওইখানে ছাত্র দলের ছেলে মেয়েদেরকে দেখলাম, তারা পরিচয় দিচ্ছে না, বাট তারা আছে। আমি শিবিরের ছেলেদেরকে দেখলাম, গণতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছেলে মানে শক্তির ছেলেদেরকে দেখলাম, সব ইয়ের বাম ছেলেরাই কিছু ছিল। ছেলেরা ছিল। তো ওইখানে নাহিদ বলতেছে যে আমরা 57 জন কোঅর্ডিনেটর আমরা অ্যাপয়েন্ট করেছি, আমরা সবাই কোঅর্ডিনেটর, কেউ বিগ কোঅর্ডিনেটর, মানে আমি যদি আজকে অ্যারেস্ট হই তাহলে কালকে অটোমেটিক আরেকজন যেন এটা নিতে পারে। এবং ওরা বলে যে আমরা আরো প্রাইভেট ইউনিভার্সিটি খুঁজছি, এবং আমরা আশা করতেছি আগামীকালের মধ্যে 110-12 জনের মতো বা 15 জনের মতো আমাদের কোঅর্ডিনেটর হবে। তো তখন আমি বুঝলাম যে এরা খুবই ক্যালকুলেটেড ওয়েতে আন্দোলনে নেমেছে, এবার এটা মানে এটা সফল করবেই। জিনিসটা আসলে ন্যাশন ওয়াইড হলো কবে? ওরা তারপরে কিন্তু বাংলা ব্লকেট আরো করেছে, আপনি দেখেছেন যে এই যে রাস্তাগুলো মানে রেল লাইন গুলোকে ব্লকেট করেছে, আমরা ওইটা কভার করেছি। বাট স্টিল আমাদের যদি সাইজ বলি, আমরা 300, 400, 500 ওয়ার্ডের বেশি আর করছিলাম না। যেই দিন রাতে ওই রাজাকার করে যে বের হলো না, সেই দিন আসলে এটার একটা জনবিস্ফোরণ হয়েছে। ওইটা ছিল হলো আমার মতে হচ্ছে যে প্রথম বড় আন্দোলন। আমরা এটা সবাই সারপ্রাইজ হয়ে গেছি। প্রধানমন্ত্রী তখনকার স্বৈরাচার যে প্রেস ব্রিফিং করলেন, করার পরে যেই মানুষের মনে ডিগনিটিতে যে আঘাত আসলো, সবাইকে আপনি আমাদেরকে রাজাকার বলতেছেন। এই পুরো বাংলাদেশের যত পাবলিক ইউনিভার্সিটি সবগুলোর আপনি দেখেন, সব জায়গায় কিন্তু রাজাকার, তুমি ওই কে আমি রাতেই কে, সম্ভবত 14 তারিখ। ইন্টারন্যাশনাল মিডিয়ার ক্ষেত্রে আমার একটু জানার আগ্রহ, আমি সেটা হলো শেষ করে নিই। 14 তারিখে এটা হলো, আমরা 15 তারিখে সে কভার করলাম। 15 তারিখে বেধড়ক ছাত্রলীগের ছেলেরা বেধড়ক মেয়েদেরকে পিটিয়েছে। এইটাই 14 তারিখে আর 16 তারিখে তো আবু সাইদ মারা গেলেন, এবং 16 তারিখের পরে তো পুরো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। 17 তারিখে জানা যায়, আমরা এই কয়দিনই কিন্তু করছি, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল প্রেস সবচেয়ে বেশি করা শুরু করলো হচ্ছে 16 তারিখ থেকে। কেননা অলরেডি 5-6 জন মারা গেল, এটাকে তো আর অ্যাভয়েড করা যায় না, ঠিক না? আর যে ভিডিওগুলো আসছে যে যেভাবে বুক চেতিয়ে গুলি নিচ্ছে, এই ভিডিও তো ইভেন ফরেনার একটা দেখেও সে অবাক হয়ে, এটা কি দেখলাম। তো
ওই 16 তারিখের থেকে ইন্টারন্যাশনাল প্রেস এটা সিরিয়াসলি করছে। 17 তারিখে আমি আসলাম, আমি 17 তারিখে গায়েবানা জানাজা কভার করতে গিয়েছি। হ্যাঁ, যে আমি ক্ল্যাশের মধ্যে পড়লাম। এই পুলিশ যেটা করলো যে মিছিলটা আসছে ওইটার পিছনে ওইটাকে একটা সাউন্ড গ্রেনেড মেরে টিয়ার গ্যাস মেরে এটাকে ডিসপার্স করতে চেয়েছে। আমি ভয়ে রোকেয়া হলের ভিতরে পালাতে চেয়েছি, ওরা আমাকে ঢুকতেও দেয় নাই। মানে আমার পায়জামা পাঞ্জাবি পরা ছিল, পাঞ্জাবি হুম। পরা থাকার কারণ আমি হচ্ছে যে জানাজা পড়তে আসছিলাম। তো ওই জন্য পরে আমি জানাজাটা মিস করছি, কিন্তু আমি যখন ফিরে আসতেছি বাই দিস টাইম যেটা করেছে যে ওরা পুরো হলগুলোকে ভ্যাকেট করেছে। হ্যাঁ, ওই দিন হল ভ্যাকেট, ওই হল রাতেই। ভ্যাকেট করার পরে আপনি দেখবেন যে লোকজন সব বের হয়ে যাচ্ছে, খুব পুরো ইউনিভার্সিটি একটা ভুতুড়ে শহরের মতো নিচ্ছে। একদম 17 তারিখ হ্যাঁ, রাতে। আমি ফিরছি তখন পুলিশের সাথে কথা হচ্ছে, রমনার বোধহয় এডিসি, রমনা জোনের এডিসির সাথে উনি আবার আমাদেরকে একটু মশকরা করলেন, বললেন যে যান যান, আবার যেদিন ইউনিভার্সিটি খুলবে, হলগুলো খুলবে, যদি তখন আবার যদি আন্দোলন দানা বাঁধে, এবারের মতো আন্দোলন শেষ সমাপ্ত। কেননা শেষ হওয়া। তাদের সবার ধারণা শেখ হাসিনা সহ তার স্বৈরাচারে যাতে পার্ট যারা ছিল সবার ধারণা ছিল যে আপনি বাংলাদেশে পাবলিক পাবলিক। ইউনিভার্সিটিরাই আন্দোলন করে এবং হলের ছেলেরাই বেশি আন্দোলন করে, হল খালি তো দেশে কোনো আন্দোলন আর সুযোগ ওইটার থাকে না। উদাহরণ আছে, আপনি 90-এর দশকে দেখেন হল আগের সব যখন আন্দোলনই তাই। হ্যাঁ, তবে আরেকটা জিনিস ছিল, তো আগে ওইটা বাংলাদেশে করার পরে আমি ফিরে আসলাম, ফিরে এসে দেখি, এবং এই সময় কিছু ইন্টারনেট, বিশেষ করে ব্রডব্যান্ডটা ওপেন ছিল, কিন্তু মোবাইলের ইন্টারনেট 17 তারিখ রাতের থেকে রাত ওরা 11টা থেকেই বন্ধ করে দেয়। স্ন্যাপ করে দিয়েছে। 18 তারিখে আমরা কিছু ইন্টারনেট পাই, কিছু ইন্টারনেট পাই না। 18 তারিখের 11টার সময় আমি আমার এফপিতে বসে আছি, মনে হচ্ছে যে আন্দোলন তার বেশি দূর আগে না। তখন হঠাৎ করে আমার ফটোগ্রাফার আর ভিডিও জার্নালিস্ট বলল যে ভাই, সারা ঢাকা শহর তো একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে, হাজার হাজার ছেলে। আমি তখন ঢাকার যে ডিএমপির যে স্পোক্স পারসন যে ছিল তাকে ফোন দিচ্ছিলাম, সে বললেন যে কত লোক নেমেছে। সে তার কথা অনুযায়ী সে আমার খুব, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সে বললো যে 2 লক্ষ ছেলের মতো নেমেছে, সব প্রাইভেট ইউনিভার্সিটি। ওই দিন আপনি বলতে পারেন যে পুরো জিনিসটা, আর কোটার মধ্যে ছিল ডিএমপির মুখপাত্রই বলছে 2 লাখ লোক হ্যাঁ, স্টুডেন্ট নেমেছে। তাহলে আরো কত বেশি ছিল ও ঢাকা ওই দিন আপনি বলতে পারেন যে পুরো বাংলাদেশের এইটা মানে একটা ন্যাশন ওয়াইড ইয়ে হয়ে যায়। এবং আমি যখন ইন্টারিম গভর্নমেন্টে জয়েন করি, একটা মজার তথ্য দেই, কেননা ওই দিন 18 তারিখের আপনি যদি দেখেন, 18 তারিখে সকালের দিকে তারা ইয়ে করছে কি যেন, ওই শটগানের পেলেট মেরেছে, রাবার বুলেট মেরেছে, আর মেরেছে হচ্ছে টিয়ার গ্যাস, লাঠিসে ইয়ে। ঠিক 3টার থেকে ওরা দেখলো ওদের ওইটা ফুরায় গেল, আচ্ছা। টিয়ার গ্যাস এগুলো যেগুলো স্টকে ছিল ফুরায় গেছে, মানে যারা নিয়ে বের হয়ে গেছিলেন। তখন নির্দেশ আসলো যে গুলি করার। আচ্ছা, ওই 3টার পরের থেকে ওরা লাইভ বুলেট মারা শুরু করলো। এবং আপনি যদি দেখেন 3টার আগ পর্যন্ত দেখবেন যে ছড়া গুলিতে যারা হ্যাঁ, কেউ মারা ইয়ে গিয়েছে হয়ে তারা গেছে, ছড়া ঝাঁঝরা হয়ে গুলিতে গেছে। ঝাঁঝরা হয়েছে, ও ইয়ে হয়েছে। 3টা-4টার পরে সব যা আমরা খোঁজ নিচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজে, আমার বন্ধু ছিল উত্তরা ক্রিসেন হসপিটালের মালিক হচ্ছে আমার খুব কাছের বন্ধু, সে বললো যে দোস্ত এখন সব এক গুলি যারা আসতেছে সব বুলেট বুলেটের বুলেট ইয়ে। তো এই আমি মানে আপনাকে উপরে খুব ইয়েটা মানে বললাম, এক স্পট হিসেবে উত্তরাই 29 জন মারা গিয়েছিল একটা স্পট হিসেবে সেই 18 আনবিলিভেবল তারিখ। ওই দিন। এবং আমি পরে ইন্টারিম গভর্নমেন্টে ঢোকার পরে আমাদের সাথে এসএসএফ এর অনেক অফিসার ছিলেন যারা হাসিনার সাথেও ছিলেন। তো এখানে একজন সিনিয়র অফিসার বলতেছিলেন এসএসএফ এর যে সেই দিন হাসিনা রাতে এমনও হয়েছে যখন তাকে বলা হয়েছে যে এতগুলো ছেলে মারা গেছে, 70-80 জন ছেলে মারা গেছে, তখন সে বলছে আচ্ছা আচ্ছা আমি রিজাইন করে ফেলি, এতই যখন এর আমাকে চাচ্ছে না। এটা তো আপনি 18 তারিখের কথা বললেন, হ্যাঁ, তখনই রিজাইন করে ফেলি। এটাও সে তারপরও আমার 5 উনি এটা তারিখ কথার পর্যন্ত কথা হয়তো এতগুলো বলেছে। বাচ্চা মারা গেছে, এত সে মানুষ পরের মারা গেছে। দিনই আবার সে পুরো রূপে ফুরে গেছে। এই এই এইগুলো মানে
কাভারেজ যদি বলেন, ইন্টারন্যাশনাল কাভারেজ খুব ভালোভাবে শুরু হয়েছে 16 তারিখ থেকে। ন্যাশনাল কাভারেজ আমি বলবো যে শুরু হয়েছে তাও 14 তারিখ থেকেই। আমরা যারা ধরেন এদের সাথে সম্পর্কিত ছিলাম, যারা একটু অপোজিশনকে একটু অলওয়েজ স্পেস দিয়েছি, হ্যাঁ, তারা কাভার করছি হলো ১ম সপ্তাহ থেকে। আচ্ছা, এই। আমি আমার যেটা একটা জানতে চাচ্ছিলাম যে ইন্টারন্যাশনাল মিডিয়ার ব্যাপারে আমরা যদি 90-এর গণ অভ্যুত্থানের দিকে আমরা দেখি, তাহলে আমরা দেখব তখন কিন্তু বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা এই দুটো রেডিও, বিশেষভাবে আতাউস সামাদ এবং গিয়াস কামাল চৌধুরী, এই দুজনেই কিন্তু আন্দোলনটাকে সবসময়ই আপনার স্মরণ আছে যে সবাই মুখিয়ে থাকতো। তখন তো সংবাদপত্রে কঠোর নিয়ন্ত্রণ ছিল এরশাদের, এবং যে কারণে সংবাদপত্রে তেমন একটা ইভেন বোমা বিস্ফোরণও লেখা যেত না, কর্মসূচি ছুড়ে মেরেছে এরকম লিখতে হয়েছে একটা সময়ে। তো সেই সময়টাতে তো সরকার কঠোরভাবে এই আতাউস সামাদকে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছিল। এবারে আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া একটা পর্যায়ে তো দেশের মিডিয়াগুলো যখন অসহায় হয়ে পড়ে, কোনো কিছু প্রকাশ করতে পারে না, সে পরবর্তীতে ইন্টারন্যাশনাল মিডিয়ার উপর যেমন জনগণের প্রত্যাশাও, আন্দোলনকারীদের প্রত্যাশাও যেমন থাকে, আবার সরকারও ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা আতঙ্কে ভোগে। এই জায়গাটাতে আপনি সরকারের রোলটা কেমন দেখেছেন? আপনাদের সাথে তাদের যোগাযোগ আমি বললাম তো, ইন্টারন্যাশনাল মিডিয়ার বেশি অনেকেই ছিল দোষী। তারা তো এটাকে মানে এটা যে 18 তারিখে এটা যে একটা জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে, এটা যে তারা প্রথম দিকে সেটা বড় তারা একটা কিন্তু ম্যাস আপরাইজিং, একটা বিপ্লবের দিকে টার্ন নিচ্ছে, ওরা যারা দোসর তারা এটাকে দেখেন, তারা বলছে যে এটা একটা নর্মাল বাংলাদেশে একটা তৃতীয় বিশ্বযুদ্ধে সেইখানে একটা পলিটিক্যাল ভায়োলেন্স হয়, এরকম দেখাতে চাচ্ছে। কিন্তু আমরা মনে করেছি মানে আল জাজিরার কি শুরু থেকেই ভালো ভূমিকা ছিল? আপনার কি মনে আল হয়? জাজিরা, আমার কাছে আমি যতটুকু দেখেছি, আমি আমার বলবো কাছে যে এএফপি, আল জাজিরা কিছু ক্ষেত্রে নেত্র। আমরা প্রথম থেকেই দেখাচ্ছি যে এটা একটা অভূতপূর্ব গণবিস্ফোরণ হাসিনার বিরুদ্ধে। এটা আমরা প্রথম থেকেই দেখাচ্ছি, কেননা রয়টার্স, কথা হচ্ছে ডয়েচে যে ভেলে আপনি এগুলো যদি প্রথম দিকে 90-এর আন্দোলনও দেখেন, 90-এর আন্দোলন তো আমি ছিলাম, আমি তখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। 90-এর আন্দোলনে আপনার আন্দোলনটা কয়টা জায়গায় হয়েছে? ঢাকার বাইরে মূলত কয়টা জায়গায় হয় নাই, মূলত হয় নাই? ঢাকা কেন্দ্রিক আন্দোলন। ঢাকা কেন্দ্রিকের মধ্যেও কয়টা জায়গা আপনার হয়েছে, টিএসসি কে ঘিরে, দোয়েল চত্বরকে ঘিরে, এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে মল চত্বর, এই পুরো ঢাকা ইউনিভার্সিটির পুরো এই জায়গা, গুলিস্তান, গুলিস্তান। মতিঝিল, এই তো, এর বাইরে তো না। উদ্বেগ মৎস্য ভবন পর্যন্ত কিছুটা এসে, মানে ওই ইয়ের থেকে কি যেন জাতীয় প্রেস ক্লাবে। এইবারের মতো এত ব্যাপ্তি নিয়ে আনবিলিভেবল। আপনি 18 তারিখে আপনি দেখেন না, 16 তারিখে কোথায় মারা যাচ্ছে, কোথায় ওয়াসিম মারা যাচ্ছে, হ্যাঁ, কোথায় দেখেন, চিটাগাঙে, চিটাগাং রংপুরে। শান্ত মারা যাচ্ছে কোথায়, বা মারা যাচ্ছে কোথায়, এটা তো ওই সময় দেখাতে। এবং যে আমি কে রাজাকার শুধু তো ঢাকা ইউনিভার্সিটিতে এই এইভাবে বের হয়েছে তা তো না, সারা অনেক দেশের ক্যাম্পাসে একসঙ্গে সারা মিছিল দেশে, হয়েছে। সারা রাজশাহীতে দেশের ক্যাম্পাসে। সঙ্গে সঙ্গে এটা রাজশাহীতে ছিল বেরিয়েছে। আমাদের ডিগনিটির একটা বড় বহিঃ, আমরা যে আপনি আমার ডিগনিটিতে, আমার সম্মানে আপনি হাত দিয়েছেন, একটা ইয়াং ছেলের কাছে ডিগনিটিটা ইম্পর্টেন্ট। এবং আমি 18 তারিখে যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা নামলো, আমি অনেককে ইন্টারভিউ নিয়েছি, অনেককে। তারা বলেছে যে তাদের নামার মূল কারণ জব কোটা না, ওরা তো বিসিএস দেবে না, হ্যাঁ, বেশিরভাগের টার্গেট তাদের হচ্ছে দেশের বাইরে মূল চলে কারণ যাবে। হচ্ছে ওই ডিগনিটির প্রশ্ন, যেহেতু আপনি ওয়াসিমকে এইভাবে মারলেন, আপনি আবু সাইদকে এইভাবে মারলেন, আপনি এই মুগ্ধকে গুলি করে এইভাবে আপনি ইয়ে করলেন, ওরা ওই জন্য নেমে গিয়েছে। আমার একটা জিনিস শুরু আর থেকেই আরেকটা জিনিস হচ্ছে যে আমরা 18 তারিখে আমি ইন্টারনেটের 18 তারিখ রাত 9টার দিকে সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ব্রডব্যান্ড বন্ধ করে দেয় 18 তারিখ। ব্রডব্যান্ড সহ, ইয়ে তো আগেই বন্ধ হয়ে গেছে, মোবাইল বন্ধ মোবাইল করে নেট 17 তো তারিখ আগেই বন্ধ রাতে। হয়ে গেছে, হ্যাঁ, ব্রডব্যান্ড সহ একদম ব্ল্যাক আউট হয়েছে হ্যাঁ, আপনার তখন 18 তারিখ রাত 18 থেকে। তারিখ। ওই সময় আমি বলবো যে আমাদের একটা বড় রোল ছিল এএফপির। অনেক বড় রোল ছিল। আমার আসলে এই বিষয়টা কিউরিওসিটি বহু আগে থেকে। যখন ঘটনাগুলি চলছিল তখন যেহেতু সাংবাদিকতা করি, খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। এপি থেকে ওদের যে ব্যুরো চিফ, সে আমাকে বলেছিল যে তাদেরকে সরকার থেকে কিছু সুযোগ দেয়া হচ্ছে, যে তারা খানিকক্ষণের জন্য কানেকশন পাচ্ছে। একই ধরনের কথা শুনেছিলাম আমি প্রথম আলোর ক্ষেত্রেও, যে তাদেরকে কয়েক ঘন্টার জন্য নেটের সার্ভিস
সরকার থেকে দেয়া হচ্ছে। আপনারা কাজ চালিয়েছেন কি করে? সরকার না, সহযোগিতা এটা করেছে এটা নাকি? আমার মনে হয় মিথ্যা কথা। এটা কেউই সেভাবে পায়নি। এখানে যেটা হয়েছে ৯ তারিখ ১৮ তারিখ ৯ টার সময় তো এটা চলে গেল। চলে যাওয়ার পরে আমরা এএফপি থেকে যেটা করলাম, আমরা অফিস বন্ধ করে আমাদেরও বন্ধ হয়ে গেল। করার পর পরের দিন আমি ৮:৩০ অফিসে আসলাম। এসে দেখি যে আমি কম্পিউটার ওপেন করার দেখি যে আমার ইন্টারনেট এসে গেছে। এটার কারণ হচ্ছে এএফপির একটা ভিস্যাট একটা কানেকশন আমরা এটা নিয়েছিলাম। এটার জন্য আচ্ছা। আমরা এই বছরের পর বছর পেমেন্ট করছিলাম। হ্যাঁ, ব্যাকআপ যদি ব্যাকআপ কানেকশন backup ব্যাকআপ connection। কানেকশন হিসেবে এটা কোনো এক সময় হয়তো আমাদের লাগবে এই চিন্তা এটাই সেদিন আপনাদের জন্য হ্যাঁ। বিশাল কাজ তো দিয়েছে। ১৯ আচ্ছা। তারিখে আমরা ওইটা করার পরে আমরা তখন এই যে ১৮ তারিখে অনেক দেখা গেল যে ১৮ তারিখে তো অনেক ভিডিও ফুটেজ এসছে অনেক পরে। হুম, হুম, সেগুলো হুম। আমরা সকালে পাঠালাম সব। এই যে পাঠানো শুরু করলাম, এটা আবার জানাজানি হয়ে গেল আমাদের কম্পিটিটরের কাছে। তো রয়টারের যে এশিয়া চিফ সে তখন আমাদের এশিয়া চিফকে বলল যে, "তোমার তো ইন্টারনেট পেয়ে গেছো, তুমি আমার ঢাকা অফিসের এদেরকে ইন্টারনেট ইউজ করার সুযোগ দাও।" তো আচ্ছা। আমার যে ব্যুরো চিফ, আমার যে এশিয়া চিফ ওনার নাম হচ্ছে উনি আলজেরিয়ান ফ্রেঞ্চ মেহেদী লেবুচড়া। উনি আমারে বলল যে, "শফিক দেওয়া তো উচিত বা উচিত না এটা তুমি বুঝবা। কেননা তোমার তো আচ্ছা। সিকিউরিটিটা এখানে মেইন ইস্যু। তুমি যদি ওকে দাও, দেওয়ার পরে তোমারে যদি সবাইকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে তো আমার কাভারেজও হচ্ছে না, আবার তুমি অ্যারেস্ট হয়ে গেলা। হুম, তো হুম। সেই ক্ষেত্রে তুমি একটা কাজ করো, তুমি কি করবা এটা তুমি ডিসিশন নাও। তুমি যদি দাও আমরা তোমার সাথে আছি, তুমি যদি না দাও তাহলেও আমরা তোমার সাথে আছি।" তো আমি আমার কলিগদের সাথে কথা বললাম, বলে আমি বললাম যে ওকে আমরা আমি একা কেন কভার করব? তাকেও দিলাম। এবং আমি শুধুমাত্র রয়টারকে দিলাম না। আমি নিউ ইয়র্ক টাইমসকে দিলাম, আমি ওয়াশিংটন পোস্টকে দিলাম, গার্ডিয়ানকে দিলাম, ফাইন্যান্সিয়াল টাইমসকে দিলাম, আল জাজিরাকে দিলাম, আচ্ছা। নেত্রকে দিলাম। এমন কোন বাংলাদেশ থেকে যারা বিদেশে নিউজ পাঠায় ওই সময় আপনি এপির কথা বলেন, এপির সমস্ত ছবি আর ভিডিও আমাদের এখান থেকে সবার গিয়েছে। কেন্দ্র হয়ে উঠেছিল আপনার আচ্ছা। আমাদের এখানে। অফিসটা। আমাদের ৫ টা কম্পিউটার ছিল। ৫ টা কম্পিউটারে ঐদিন ওই সময় ওই ১৯ তারিখ থেকে এই ২৪ না ২৫ তারিখ পর্যন্ত সবাই প্রতি মানে ৫০ থেকে ৬০ জন কাজ করেছে। যারা আসছে সবাই। আমরা এবং পরে আমার কাজ ছিল সবাইকে রেশন ভাই ১০ মিনিটের বেশি নিয়েন না। তাকে বলা। ১০ মিনিট হলো আরেকজন। এবং অনেকে আছে যে ফ্রিল্যান্সিং লেখেন যেমন শহীদুল আলম। জি, উনি জি। অনেক গ্লোবাল পত্রিকায় লেখেন। বা এইরকম প্রচুর অ্যাক্টিভিস্ট আছে। ছবি পাঠান তারা। কিছুগুলো আছে যে পুরোপুরি খালি ছবি পাঠান। আবার কিছু আছে শুধু পুরো পৃথিবীর বিভিন্ন দেশে সে টিভিকে খালি ফুটেজ পাঠান। আচ্ছা। ইন্টারনেট না থাকলে আপনি নিউজ পাঠাতে পারবেন। ফোনে হ্যাঁ, হ্যাঁ। ওভাবে কথা তো বলে। ডেলিভারি দেয়াই যায়। ঠিক আছে? বা টেক্সট লিখে নিবে। করে। কিন্তু আপনি ছবি আর ফুটেজ তো ফুটেজ পাঠাতে পারবেন না। কোনোভাবেই। তো আমরা যেটা করেছি যে আমরা সবাইকে অ্যালাও করছি। A to Z এবং পুরো বিশ্ব সেই সময় বাংলাদেশের নিউজ পেয়েছে এএফপির মাধ্যমে। এমন কোন লোক নাই যে বলবে যে আমি তাকে না করেছি যে আপনি পাঠাতে পারবেন না। এবং সেটা ওইটাই না। এছাড়াও ধরেন 'প্রথম আলো', 'ডেইলি স্টার' সহ ২৫ টা পত্রিকা ছিল আমাদের ক্লায়েন্ট। আচ্ছা, তারা হ্যাঁ। এসে আমাদের এখানে হাজির হয়েছে যে তারা শুধুমাত্র লোকাল নিউজ দিয়ে তো আর পত্রিকা ভরে না। হুম, হুম। আপনার তো ইন্টারনেটে প্রচুর ছবি টানতে প্রচুর হয়, নামাতে হয়, হ্যাঁ। হয়। নেট ওরা না নেট না থাকায় তো অফিসে তারা এগুলো ডাউনলোড হ্যাঁ, করতে পারছে তো না এখানে। ওরা সবাই আমাদের এখান থেকে ডাউনলোড করে প্রতিদিন নিয়ে গেছে। সবাই, আমরা সবাইকে কেউ বলতে পারবে এবং আমরা ফ্রি লাঞ্চও খাওয়াইছি সবাইকে। এবং তৃতীয় দিনে এসে আমাকে গার্ডিয়ানের আল জাজিরার তানভীর ভাই আর ওদিক দিয়ে গার্ডিয়ানের একটা ছেলে রেদওয়ান নামে ও আমাকে বলতো স্যার ফাইন্যান্সিয়াল টাইমস ইয়েতে আল জাজিরার ফয়সাল মাহমুদ এরা আমাকে বললো যে আপনি একটু সাবধানে থাকেন আপনার নামে কমপ্লেন গেছে কি যেন মোহাম্মদ আলী আরাফাতের কাছে। আচ্ছা। সে আমার উপর খুব ক্ষেপে আছে। হ্যাঁ, এইটার তো আমার মনে হচ্ছে যে কি করবে, অ্যারেস্ট না হয় করবে, এর বেশি তো আর না। আর যে পরিমাণ মৃত্যু দেখেছি তখন আমার মনে হচ্ছে আমরা আসলে অন্য ওইদিকে চিন্তা করি নাই। সবাইকে অ্যালাউ করছি, সবাই বিদেশে নিউজ পাঠাইছে এবং কিছু ক্ষেত্রে যেটা হয়েছে যে লোকাল পত্রিকাগুলো যে নিউজগুলো করতে পারে নাই তারা আমার কাছে এসে পড়ছে। হ্যাঁ,
তখন আমার তো মনে লোকাল হয়েছে পত্রিকা নিউজ এনটিভির করার একটা পরিস্থিতি ছেলে ছিল না। ছিল নূর, এখন নাহিদের সাথে কাজ করে। নূর আসছে, নূর একটা ফুটেজ নিয়ে আসছে যে ওই বিডিআর এর যে ওই যে কর্নেল যে গুলি করতেছে যে ইয়ে এই যে এটা রামপুরায়, রামপুরার দিকে। রামপুরার একটা ঘটনা হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ, এখানে ওই ফুটেজ সে এনটিভিতে চালাতে পারতেছে না, সে আমাদের কাছে নিয়ে আসছে, আমরা আচ্ছা, এটা যাতে বিদেশে আপনারা এটা পাঠাই দিচ্ছি। সার্কুলেট করেন। তারপরে হচ্ছে মিলিটারি, আমাদের আর্মি ইউএন পিস কিপিং এর জন্য যে এপিসি ব্যবহার করে, হ্যাঁ, এটা আপনাদের ব্রেকিং ছিল। এটাও ব্রেকিং ছিল। ইউএন এর যে এপিসি ব্যবহার করে, APC সেই এপিসি ইউএন পিস কিপিং মিশন লেখা এপিসি ইউজ করার কথা না, সেখানে ইউজ করতেছে। হুম, হুম। ওইটাও আমরা, কেননা লোকাল পত্রিকাগুলো এটা দিলে এটা আন্তর্জাতিকভাবে বিরাট প্রভাব ফেলেছে। ওটাই এই সবচেয়ে বেশি এটা প্রভাব ফেলেছে সবচেয়ে বোধহয় বেশি UN এর প্রভাব, APC গুলো। বিশ্ব জনমতের উপর প্রভাব এটা আমরা ফেলেছে করেছি। সবচেয়ে বেশি। তারপরে ওই সময় আরেকটা বড় ছিল যে যখন অ্যারেস্ট হয়ে গেল নাহিদ এরা সবাই, তখন এই যে 9 দফা, ওইটাও আবার আমরা যেহেতু এইখানে বসেছি, আমার কাছে পাঠাইছে যে এই যে আমাদের 9 দফা, আমরা ওইটা 9 দফাটা ইয়ে করছি। এবং আরেকটা জিনিস, ওরা নাহিদদেরকে ভুল কোট করে ওরা একটা সবাইকে কনফিউজ করতে চাইছিল, মোহাম্মদ আলী আরিফাত এবং এরা, যে আন্দোলন স্থগিত স্থগিত হয়েছে। করেছে হ্যাঁ, তাদের। হ্যাঁ। কিন্তু বলা আমাদেরকে তখন কাদের, তার এরা, কাউন্টারে কাদেরের ভিডিওটা আপনারা আবার মাসুদ, এরা সবাই আমাদেরকে বলছে যে না এটা হয় না, এটা স্থগিত না। তো আমরা যখন এটারে কাউন্টারে রিপোর্টটা করলাম, তখন আরাফাত আমাদের উপর খুব ক্ষেপেছিলেন যে দেখবেন এটা, এই আন্দোলনটা শেষ হোক, তারপরে বলে এফপি কে দেখবেন। তো এইটা মানে আমরা একা তো না, আর অন্যান্য যারা আসছে তারাও রিপোর্ট করতেছে। মানে আপনি, আমরা আমাদের এফপির অফিস যদি যান, দেখেন 5 জনের অফিসে 50 জন আমরা কাজ করতেছি, বুঝেন। আপনাদের মূল এএফপি তে কতজন কাজ করতেন? 5 জন আমরা। 5 জন। হ্যাঁ। আর সারা দেশ থেকে নানা ধরনের ভয়াবহ ভয়ঙ্কর ঘটনাগুলি তখন ঘটছিল। আপনারা ওই খবরগুলো, ফুটেজগুলো কি করে সংগ্রহ করতেন? এটা আমাদের তো নেটওয়ার্ক ছিল। আর একটা হচ্ছে আইএফপির ক্ষেত্রে আমরা যেটা করি, যে কোনো মৃত্যুর ক্ষেত্রে আমরা সব সময় পুলিশের কোর্ট নেই, নতুবা হসপিটালের কোর্ট নেই। তো আমরা যেটা করেছি যে যে মৃত্যুগুলো যা হয়েছে সেগুলো হসপিটাল সোর্সের মাধ্যমে যতটা পারা যায় নেওয়া যায়। তখন এবং তো আমরা সব সময়, আমি বলবো যে নিউজের ক্ষেত্রে সবসময় আমাদের মানে মৃত্যুর লিস্টের ক্ষেত্রে লোকাল যে কোনো পত্রিকার চেয়ে আমাদের ইয়ে হায়েস্ট ছিল। এবং আমাকে যে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে পুলিশের, এই আপনি এতগুলো, আমাকে আমার এই কোর্ট আছে, কে কে বলছে, আপনি নাম সহ আপনাকে বলতে হবে। তো ফলে আমাকে চ্যালেঞ্জ করে সে যাবে কই? আমি তো এখানে জেনে শুনে আমি বলতেছি যে আমার এত গুণ মারা গেছে, এবং আমি তো বলতেছি এটা কনজারভেটিভ, আরো মারা গিয়েছে। কারণ বলা হচ্ছে যে হাসপাতাল থেকে রেজিস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, না কোনো বাট তালিকা তারপরেও সেভাবে কিছু ছিল কিছু না। সব জায়গায় তো কেউ না কেউ থাকে আপনাকে রিয়েল স্টোরি বলার জন্য। আমাকে যেমন এই উত্তরা ক্রিসেন্ট হসপিটালের মালিক বলল, সে আমার বন্ধু, সে বলল যে সকাল পর্যন্ত 2টা-3টা পর্যন্ত তার 1000 রোগী এসছে, সব ছড়া বুলেটের আঘাত, চোখে অনেক অন্ধ হয়ে গেছে। 3টার ইয়ের পরে বললো সে আমাদের এখানে 10টার মতো লাশ এসছে। 18 কিন্তু থেকে সেই যখন আবার আরেকজন লোকাল সাংবাদিক তাকে যখন ফোন করতেছে, হ্যাঁ, তাকে আর সে কিছু বলতেছে না। ইনফরমেশন দেয়নি। 18 থেকে 22 পর্যন্ত কিন্তু 6500 শুধু আহতই ছিল এবং বিভিন্ন হসপিটালের এটা ফিগার একটা ছিল। এটা ভয়াবহ কাণ্ড, ভয়াবহ। ভয়াবহ। হসপিটালের ফিগারই ছিল 6500, 18 থেকে 22 এর 18 থেকে মধ্যে। 22 আমার মতে সবচেয়ে কিলিং হয়েছে 18 থেকে 22, আর তারপরে যে 4-5। এএফপিতে সেদিন এএফপির সেই চেয়ারটাতে আপনি না থাকলে তো এই যে কোপারেশনটা মিডিয়ার, যে বিশ্ব মিডিয়া এটা যাওয়া বা লোকাল মিডিয়ার যে কোপারেশনটা পেয়েছে এই জায়গাটা থেকে, এটা তো পাওয়ার কোনো আশা করার কোনো সুযোগ ছিল বলে অন্তত আমার কাছে মনে হয় না। আমি জানি না, বাট আপনার স্মরণ আছে যে আপনিও মাঝে মধ্যে ফোন, বিভিন্ন ইস্যুতে ফোন করতেন, হ্যাঁ, আন্দোলনের ইস্যুতে। আমিও আপনার সাথে রেগুলারই যে কোনো ইনফরমেশন না, শেয়ার আপনার করতাম, কাছ থেকে তো বিশেষ করে যত
সাংবাদিক মারা গিয়েছে, হ্যাঁ, সব এগুলো তথ্য এগুলো আপনার হ্যাঁ থেকে পেতাম। এগুলো নিয়ে আপনি কনফার্মেশনের জন্য ফোন করতেন, আমিও আপনার সাথে বিষয়গুলো শেয়ার করতাম, অন্যান্য বিষয়ও শেয়ার করতাম। কিন্তু আমরা ইন্টারনেট বন্ধ হওয়ার যে অবরুদ্ধ দিনগুলোর যে সাংবাদিকতা, ওভারঅল বাংলাদেশের সাংবাদিকতাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তখনকার আপনার অভিজ্ঞতার আলোকে? অবরুদ্ধ সময়ে আমরা কতটা, এই যে কয়জন আপনার কাছে এসছে বা চেষ্টা করেছে তথ্যগুলো যে কোনো মূল্যে তথ্য দেওয়ার জন্য, এর মধ্যে জুনিয়র অনেক ছেলেপেলে কিন্তু আপনার এখানে ছুটে এসেছে, আপনি জানেন, এরা কিন্তু একেবারে জুনিয়র এই লেভেল। ক্ষেত্রে আমি বলবো কিন্তু যে একটা জেনারেশনাল একটা চেঞ্জ ছিল। ইয়াং ছেলেরা সবাই বিদ্রোহ করেছে, এনাফ ইজ এনাফ। সেই হ্যাঁ, কিন্তু ওর যারা যারা ধরেন পূর্বাচলে প্লট পেয়েছে 10 কোটি টাকা, বা যারা সারা জীবন আওয়ামী লীগের ক্রিম খেয়েছে, তারা তো যত তারা ওই সময়তে কিন্তু মুখ বুজে ছিল, না, যে মুখ বুজে বালুতে ছিল না, তারা মুখ বুজে ছিল এবং না, বরং তাদের উল্টো হ্যাঁ, তারা এটাকে কিভাবে নাশকতা হিসেবে, ধ্বংসযজ্ঞ হিসেবে আন্দোলনকারীদের, এগুলো আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা টিভি পর্দায় এগুলো চলছিল। না, কিন্তু ওরা ঘন্টার ওরা ওরা খুব কেয়ারফুলি ন্যারেটিভ তৈরি করতে চেয়েছে যে এটা জঙ্গিরা করছে, জঙ্গিরা ইসলামিক জঙ্গিরা করছে, এবং এটাকে গভর্নমেন্ট যে এদেরকে যে ক্র্যাকডাউন করছে, এটা একটা ন্যায়সঙ্গত ক্র্যাকডাউন। কারণ ওদের মূল ইস্যুটা হচ্ছে যে এই যে ক্র্যাকডাউনটা, এটা তো ইন্টারন্যাশনালি সবাইকে বুঝ দিতে হবে। এটা এই বুঝ দিতে যে এটা করেছে। আর একটা জিনিস আপনার সবসময় খেয়াল রাখবেন, পুরো ইন্টারনেট শাটডাউনের মূল কারণটা কি? যে আমি পুরো পৃথিবী ডার্কে থাকবে, অন্ধকারে থাকবে, আমি এখানে কি করছি, গণহত্যা চালাচ্ছি, গণহত্যা গণহত্যা চালাবো, এটা পৃথিবী খবরটা দেখবে বাইরে না। যাবে না, পৃথিবী জানবে এইটা না। ছিল মূল কারণ। কিন্তু এটাকে সত্যিকারকে হতে দেয় নাই কারা? অকুতোভয় ইয়াং জার্নালিস্টরা। এই যে হাসান মেহেদী, একদম তাকে একদম পাশে সাংবাদিক তাকে টার্গেট করে গুলি করেছে। করে হত্যা করেছে। এইরকম অনেক ইয়াং অনেক ইয়াং ছেলে পেলে আপনার ওখানে তখন এই বিভিন্ন প্রেস রিলিজ নিয়ে এবং তাদের সাথে যারা আন্দোলনের সমন্বয়ক ছিল তাদের বার্তাগুলো নিয়ে আপনাদের এখানে আসতো, এবং সব ইয়াং পর্যায়ে, যাদের অনেকের নাম আমি লিখেছি আমার একটা আর্টিকেল। আমরা লোকাল কভার করার কারণে, আমরা ইন্টারন্যাশনাল কভার করার কারণে লোকাল পত্রিকাগুলোর পক্ষেও এটাকে অ্যাভয়েড করা সম্ভব হয় নাই। এটা একটা বড় কাজ, এটা একটা বড় কাজ, বাধ্য হয়েছে। এবং আমি বলবো লোকাল অন্তত 2-3টা কাগজ খুব ভালোভাবে এটা কভার সবাই যে করতে করেছে তা কিন্তু না, বেশিরভাগই কিন্তু ওই বয়ানেই ছিল। কেন প্রধানমন্ত্রীর সাথে, সাবেক প্রধানমন্ত্রীর সাথে আমরা 5ই আগস্টের আগ দিয়েও দেখেছি সম্পাদকরা বসে বলেছেন যে আমরা আপনার সাথে আছি। 3 তারিখে হ্যাঁ, সবাই বলেছেন আপনার সাথে আছি, আপনি যা করছেন ঠিকই আছেন, আরো ব্রুটাল হওয়ার কথা বলেছেন। এসব তো ছিলই। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ওই সময় আপনার মাথার উপরে 27টা মামলা ছিল, তারপরও মাঠে নেমে তথ্য সংগ্রহ করেছেন। ওই প্রক্রিয়াগুলো কি ছিল? ভীতি, আতঙ্ক, ওটা তো সবার মধ্যেই ছিল। কিভাবে করলেন? আমাদের মধ্যে তো আমি, শফিক ভাই, আমরা যারা গত ওই সময়টাতে 15 বছর যাবৎ সাংবাদিকতা, আমার দেশ বন্ধ হয়ে গেছে, সাংবাদিকতা করতে পারছি না, কিন্তু আমরা একদিনের জন্য কখনো কিন্তু আমরা দমে যাইনি। আমাদেরকে মাঠ পর্যায়ে এই আন্দোলনের সময়গুলোতে আমার কোনো প্রয়োজন ছিল না, আমার যেহেতু সেভাবে মিডিয়া নাই, আমার কিন্তু ঘর থেকে বের না হলেও পারতাম, কিন্তু এটা একটা নেশার মতো হয়ে গেছে। এটাকে, আন্দোলনটাকে এগিয়ে নিয়ে আমার একটা দায়িত্বের মতো আমি মনে করেছি। এখানে যেখানে যতটুকু পেরেছি, এবং প্রত্যেক আমার একটা কাজ ছিল সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত সমস্ত যখন যে ঘটনা ঘটছে সেটা ফেসবুকের মাধ্যমে পাই বা অন্য কোনো অনলাইনের মাধ্যমে, এটাকে কম্পাইল করতাম আমি। পুরো দিনের ঘটনা প্রবাহগুলোকে কম্পাইল করে আমার সাথে যারা যুক্ত ছিলেন, বিশেষ হোয়াটসঅ্যাপে যারা যুক্ত ছিলেন, যতক্ষণ ইন্টারনেট ছিল বা অন্যভাবে যারা যেভাবে যুক্ত ছিলেন, এদের কাছে আমি কম্পাইল করে এই পুরো ঘটনাগুলো দিতাম, যাতে তাদের রিপোর্টের জন্য দিন শেষে যারা রিপোর্ট করছে তাদের কাছে যাতে এটা যতটুকু সহায়ক হয়। এটা কিন্তু তারা আমার কাছে চায় নাই, কিন্তু আমি এটা নিজের থেকেই আমি উদ্যোগী হয়ে এটা দিতাম। এবং পুরো সময়টাতে ঘুরে ঘুরে ঢাকায়, পুরো শহরে যেখানে বড় বড় হটস্পট গুলো ছিল, সেখান থেকে ছোট ছোট ভিডিও ক্লিপ ধারণ করতাম, এবং এগুলা নিয়ে একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনেছিলাম তখন আলাদা করে। ওই হার্ড ডিস্কটাতে সবগুলো জমা করা শুরু করেছি, যে এটা আমি এখন দিতে না পারি, এটা কিন্তু কাজে লাগবে, এই জন্য সব একটা হার্ড ডিস্কে ডাউনলোড করে করে রাখতাম। যেদিন 18 তারিখে
এই উত্তরার এই হত্যাযজ্ঞের পরে যখন আমি উত্তরার এই হত্যাযজ্ঞের ভিডিওটা আমার ফেসবুকে আমি বিকেলের দিকে 3টা কি 2:30 কি 3টার দিকে বা 4টার দিকে হবে এই সময় যখন আমি এটা আপলোড করলাম, মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয়ে গেল। ভাইরাল হওয়ার পরেই এটা নিয়ে এবার তোলপাড় শুরু হলো। আগে থেকেই আমাকে তথ্য মন্ত্রণালয় থেকে আগে থেকেই আমার সাথে এটা নিয়ে টানাপোড়েন চলছিল। আমার ফেসবুকে লেখালেখি নিয়ে আমার সাথে হট্টগোল হয়েছিল যখন হাসান মাহমুদ ছিল, এবং তারপরে ওখানে একটা মনিটরিং সেল ছিল তথ্য মন্ত্রণালয়ের পিআইডিতে, সমস্ত ফেসবুক মনিটর করতো এবং একটা রিপোর্ট প্রত্যেকের আইডি, যাদের আইডি গুলো তারা মনিটর করতো বিশেষভাবে, সেই আইডি গুলোর ব্যাপারে একটা একটা করে রিপোর্ট তারা পাঠাতো। এই জন্য এভাবে আমার ফেসবুক আইডি নিয়ে তারা বিভিন্ন সময়ে রিপোর্ট করতো। তথ্য মন্ত্রণালয়ের পিআরও তখন আকরাম ছিলেন, একদিন আমাকে ফোন করে খুব চড়া গলায় বললেন যে আপনাকে নিয়ে কিন্তু খুবই এখানে আলোচনা হচ্ছে, বিপদে পড়ে যাবেন, আপনি কিন্তু একটা বিশেষ কন্টেন্টের ব্যাপারে বললেন, এটা আপনি দ্রুত সরিয়ে নেন। আমার সাথে রাত থেকে সকালের 12টা পর্যন্ত এটা নিয়ে তার সাথে 4-5 বার আমার সাথে তর্ক বিতর্ক হয়েছে। তখন বললো যে আমি যখন সরাইতে রাজি হচ্ছি না, তো উনি বললেন যে তাহলে কিন্তু প্রসিড করতে বাধ্য হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা তথ্য মন্ত্রণালয়কে দোষারোপ করতে পারবেন না। এগুলা নিয়ে শেষ পর্যন্ত উনি আমাকে এই জায়গায় নিয়ে গেলেন যে অনলি মি করে রাখা পর্যন্ত, যে আপনি অন্তত পক্ষে এটা করেন, না হলে আমরা কোনোভাবে এটা ঠেকাইতে পারছি না, মামলা হয়ে যাচ্ছে। তো এই রকম একটা মানসিক চাপের মধ্য দিয়ে আমরা তারপরেও কিন্তু মানে নিজস্ব মিডিয়া নাই, কিন্তু তারপরও কিন্তু প্রতিদিনই বের হয়ে এই তথ্যগুলো একদিকে জানার, অন্যদিকে এগুলা গ্যাদার করে এগুলা যেভাবে হোক এটা পৌঁছানোর জন্য একটা প্রাণান্তকর একটা প্রচেষ্টা, নেশার মতো ছিল কিন্তু এটা। এবং এটা আমার সাথে বিশেষ করে জুনিয়র লেভেলটায়, যে আমার লেখায় আপনি দেখেছেন যে ইসরাফিল ফরাজি, কেফায়েত শাকিল সহ জুনিয়র লেভেলের একটা সাংবাদিক টিম, যারা এরা যে রোল প্লে করেছে, বিশেষ করে আপনি যদি মোবাইল জার্নালিজম এই আন্দোলনে কি ধরনের ভূমিকা পালন করেছে, আপনি মেইন স্ট্রিম জার্নালিজমের ব্যর্থতার প্রেক্ষাপটে মোবাইল জার্নালিস্টরা কি পরিমাণ দায়িত্ব পালন করেছে এই আন্দোলনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই আন্দোলনকে ধরে রাখার জন্য কি দায়িত্ব, যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, এটা যদি আমরা ভুলে যাই তাদের প্রতি খুব অবিচার করা হবে। শফিক ভাই, একটা জিনিস আমার জানার ছিল, হেলিকপ্টার থেকে গুলি চালানোর যে ইস্যুটা, এটাও প্রথম ব্রেকিংটা আমরা এফপির কাছ থেকেই পাই, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, যেটা হাসিনার উপর এপিসির বিষয়টা, এপিসিতে ইউএন লোগো এবং এই হেলিকপ্টার থেকে গুলি চালানো। আমার খুব ভালো বন্ধু ছিল ইউএন এর রেসিডেন্ট যে চিফ বাংলাদেশে, ওনাকে আমরা এগুলো পাঠালাম, ওনারা সাথে সাথে স্টেটমেন্ট দিলেন। স্টেটমেন্টের আবার সাংবাদিক এই ডিপ্লোম্যাটদেরকে সামন করে যখন তারা হাসান মাহমুদ খুব কড়া কড়া কথা বললেন, উনি আবার আমাদেরকে জানাই দিলেন যে এই কথাগুলো হয়েছে। তখন আমরা বুঝলাম যে গভর্নমেন্ট রিয়েলি একটা বিশাল ক্রাইসিসে পড়েছে। এই ক্রাইসিসের থেকে গভর্নমেন্টের বাঁচাটা খুব টাফ। হ্যাঁ, তারপরে তো গভর্নমেন্ট 6 জনকে অ্যারেস্ট করলো, করার পর একটা কনফিউশন যে ওরা উইথড্র করেছে। আমরা আবার হান্নান মাসুদ, তারপরে কাদের, এদের থেকে বললাম যে না, এরকম উইথড্র হয়নি। শেষে যে আমরা যখন সবাই কাদের বা এরা যখন লুকানো হলো ওদেরকে, এটাও কিন্তু হুমা ছিল, এটার সাথে ইনভলভ ছিল ইউএন এর হুমা, তারপরে আরো 2-1 সাংবাদিক, আমরাও ছিলাম, কিন্তু আমরা কেউ কিন্তু বিট্রে করে নাই। কোনো সাংবাদিক, অনেক সাংবাদিক জানতো কোথায় আছে। তা আমরা এটা কিন্তু পুলিশ বলেন, ইন্টেলিজেন্স এজেন্সি বলুন, কেউ জানতেও পারে নাই কোথায় ওরা আছে। আমরা নিয়মিত নিউজ পাচ্ছি 8 দফা 9 দফা আমরা এখানে আছি, 9 দফা থেকে 8 দফা, তারপরে 1 দফা, তো সেই জায়গা থেকে আমরা এক মুহূর্ত আমরা ইয়ে করি নাই। আর যখন ইনফরমেশন আসলো লাস্ট যে আর্মির ইয়াং অফিসারদের মধ্যে এক ধরনের কি যেন বিদ্রোহ হয়েছে, তখন আমরা শিওর হয়ে গেলাম। এটা বিদ্রোহ হওয়ার মূল কারণটাও কিন্তু এই যে আমরা যে এপিসি নিয়ে দিলাম, ইউএন এ করা স্টেটমেন্ট দিল, এটা একটা বিরাট কাজ করেছে, যে পিসকিপিংটা ব্যাপারে অন্যরকম করা অবস্থান নেওয়া বন্ধ করে দিবে, এই ধরনের একটা অবস্থান ছিল। তখন মানে ইয়াং অফিসাররা অনেকে আমাদের সাথে কথা বলেছে, এটাও আনবিলিভেবল। মানে অন্যান্য সময় তো এগুলো কথা বলে না,
না, সংবাদ হ্যাঁ, মাধ্যমের হ্যাঁ। সঙ্গে সেনাবাহিনীর কোনো সদস্যই হ্যাঁ, হ্যাঁ। একেবারেই তো ফলে আমরা বুঝছি যে তার পক্ষে এখন টিকে থাকাটা টাফ। কেননা তার হয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোলটা করবে কে? এটাই। যদি না এই ইয়াং ছেলেরা যদি বিট্রে না করে, তারা যদি আবার উল্টো বিট্রে করে ফেলতো, তাহলে হুম, হয়তো হুম, এটা হুম। কিন্তু এরা এক এক ভয়েসে ছিল, এক ডিটারমিনেশন ছিল এবং সবাই ছিল। আপনি অনেকে বলে যে এই গ্রুপ ছিল। আমি তো ছাত্র দলের প্রচুর ছেলে দেখেছি। শিবিরের প্রচুর ছেলে দেখেছি। অন্যান্য সমস্ত গ্রুপের ছেলেমেয়েদেরকে দেখেছি। হ্যাঁ? কাউকে আসলে ছোট করা ঠিক না। সবাই ছিল। সবার হ্যাঁ, অংশগ্রহণ ছিল। হ্যাঁ। এবং আমি সবার সাথে আমার কথা হতো। এই যে ছাত্র দলের ছেলেদের সাথে যে ওরা কোথায়, কোথায় করতেছে, কোথায়, কোথায় ওরা বলত যে এইখানে ইনি মারা গেছেন, ওইখানে এ মারা গেছেন। তারপরে ইয়ের সামনে যখন খুন করা হলো, আসাদুজ্জামান কামালের বাসার সামনে কয়েকটা খুন হয়েছে। সেটার উপর ওরা ছাত্রদলের ছেলেরা আমাদেরকে বলছে, এই জায়গায় লাশ পড়ে আছে, খবর নেন। এটা শুধুমাত্র যে একটা গ্রুপ হেল্প করছে তা কিন্তু না। পুরো সবাই। এবং এর ফলে এই আন্দোলনটা আসলে সফল একটা হয়েছে। সফল হয়েছে। জি। আপনি 22 থেকে যদি আমরা 29-30 তারিখ পর্যন্ত দেখি, এই সময়টা কারফিউ দেওয়ার পর তো আন্দোলনটা এক ধরনের স্থিমিত হয়ে গেছে এবং তখনকার পরিস্থিতিটা সরকারের মধ্যে আপনি দেখবেন যে এই সময়টাতে পুলিশের আইজিপি তার কর্মকর্তাদের নিয়ে মাঠে ঘুরছেন ফুরফুরে মেজাজে। তারপরে ইভেন সেনাপ্রধানও একদিন পরিদর্শনে বেরিয়ে সেনা কর্মকর্তা তার আশেপাশে যাদেরকে আপনি যদি তখনকার ছবিগুলো দেখেন বেশ ফুরফুরে মেজাজ, মানে অ্যাজ ইফ যে সবকিছু আন্ডার কন্ট্রোল। এবং ওই সময়টাতে দেখবেন আমাদের রাজনীতিকদের সাথে আমাদের যে ব্যক্তিগতভাবে আমার অনেকের সাথে কথা হয়, শীর্ষ রাজনীতিবিদ এখন মন্ত্রী, তারা বলেছেন যে শেষ আর এবারও হলো না কিছু, এভাবে হতাশার সুরে কথা বলেছেন। এবারও টিকে গেল, জাস্ট ল্যাঙ্গুয়েজটা এটা যে হাসিনা এবারও টিকে গেল। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলেন, যখন ইন্টারনেটটা বন্ধ হয়ে গেল, তখন আপনারা ইন্টারন্যাশনালি তো খবর পাঠাতে পারছিলেন, আপনার ইন্টারনেট ছিল। সারা দেশে তো ইন্টারনেটের সুবিধাটা ছিল না। আপনারা দেশের খবরটা তখন পেয়েছেন মোবাইলের কিভাবে? মাধ্যমে ফুটেজ? ফুটেজ ওই যে ছবি নিয়ে আসতেছে, পেন আপনাদের ড্রাইভে করে অফিসে অনেক পেন অফিসে ড্রাইভে এসে করে, হ্যাঁ পেন ডেলিভারি ড্রাইভে দিয়েছে? করে নিয়ে এসছে। পেন ড্রাইভে ওই নিয়ে যে এসে আমার মেমোরি মনে কার্ড, আছে একজন মেমোরি কার্ড বিদেশি ব্যবহার করে সাংবাদিক, নিয়ে হ্যাঁ, এসছে অনেক। বিদেশি সাংবাদিক সে পাঠাইতে পারছে না এবং আমার এখানেও সে আসতে ভয় পাচ্ছে যে আসলে সে কোনো বিপদে পড়ে কিনা। সে চিন্তা করছে যে সে আখাউড়া বর্ডারে যাবে, ওইখান থেকে ইন্ডিয়ান লাইন এনে ওইখান থেকে সে পাঠাবে। এই অবস্থা ছিল। তো বাট আমাদের এখানে আমি তাকে ডেকে তারপর সে পেন ড্রাইভে হাজার হাজার ছবি নিয়ে এসেছিল, ভিডিও নিয়ে এসেছিল, আমরা সব পাঠিয়ে দিয়েছি। একটা জিনিস আমাদের মেনে নিতে হবে, সেটা হচ্ছে মিডিয়ার বেশিরভাগ সাংবাদিকই খানিকটা হলেও আওয়ামীপন্থী ছিল, আছে। আমি যখন ওই সময় চাকরি করতাম একটা ওই ধরনের হাউসে যারা একটু আওয়ামীপন্থী, আমাকে যুক্তি দেয়া হয়েছিল যে আমরা কেন এই রিপোর্টিং গুলি করব। শ্রীলঙ্কায় দেখেন কয়েকদিন আগে যে বিক্ষোভ হয়ে গেল, ওদের সরকার পতন হলো, ওদের স্থানীয় পত্রিকাগুলি কিন্তু ওই সময় সরাসরি সরকারের বিরুদ্ধে নিউজগুলি করতো না, স্থানীয় কোনো মিডিয়াই করতো না। বলা হচ্ছে যে এটাই স্ট্যান্ডার্ড জার্নালিজম, এভাবেই করতে হবে, আমরা আন্দোলনের খবর দিব না। না, বরং এটা এটা যে হচ্ছে নিজের গা ভ্যান্ডালাইজ হচ্ছে বাঁচানো। এটা। এটা গা বাঁচানো। আর শ্রীলঙ্কায় কি সিস্টেম জানেন? আমাদের এখানে তো সাংবাদিক কেনাটা খুব ইজি। আপনি ধরেন আপনাকে একটা পূর্বাচলের প্লট দিয়ে দিল। আমি যদি এখন ১০ কোটি টাকার একটা প্লট পাই, হ্যাঁ? এখন দেখবেন কিছু সিনিয়র সাংবাদিক প্রতিদিন উনি যে হাসিনার হয়ে ফেনা তুলছেন না? হাসিনার হয়ে তার দোসরিপনা করছেন তো হুম, তার হুম। চামচামি এমন কোনো কথা নাই যে বলছেন না। তার খুনের কোনো কথা নাই, তার ডেমোক্রেটিক রাইট কি এগুলো হাবিজাবি কথা বলতেছেন। এই সাংবাদিক কেন করেন এই সিনিয়র সাংবাদিকগুলো? কারণ সে তারা তো ১০ কোটি টাকার প্রজেক্ট প্লট পেয়েছে। সুবিধা পেয়েছে, তো সুবিধাভোগী তো। তো হাসিনার সুবিধাভোগী। আমলের তো সুবিধাভোগী। এইরকম সুবিধাভোগী তো একজন ছিল না। এই সুবিধাভোগী পুরো টিভি স্টেশনগুলোর আপার লেভেলে অলমোস্ট সবাই ছিলেন। সংবাদপত্রগুলোরও একদম আপার লেভেলে অনেকে ছিলেন। তো এটা ১টা ২টা লোক না। আমি বলব কয়েকশো লোক এই সুবিধাভোগী আমি ছিলেন। একটা এবং হিসাব তারা বের আপার আমি একটা লেভেলেরই হিসাব ছিলেন। বের হ্যাঁ, করেছিলাম বলেন না। শফিক ভাই, যে শেখ হাসিনার 15 বছরে এ, শুধু প্লট, উত্তরায় ফ্ল্যাট থেকে শুরু করে এই জাতীয় সুবিধা পেয়ে কোটিপতি হয়েছে আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে 500-র বেশি। তাহলে বুঝেন।
এবং এরা না। সবাই কি পোস্ট গুলোতে হ্যাঁ। হোল্ড করতো শেখ মিডিয়ার হাসিনা রিওয়ার্ড দেন নাই, মানে তার পক্ষে কাজ করেছে, রিওয়ার্ড পায় নাই, এরকম মানুষ এরকম বোধহয় এরকম মানুষ কোনো নেই। পেশাজীবী শেখ শ্রেণীর হাসিনার মানুষই তারা এই গুণটা young- ছিল, তার হ্যাঁ, পক্ষে কাজ করলে জার্নালিস্টদের নগদে threat পুরস্কার পাওয়া যেত। তারা ইয়াং জার্নালিস্টদেরকে থ্রেট করতো। সিনিয়ররা। হ্যাঁ, আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করি, যদি এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ হতো, শেষ পর্যন্ত সফল না হতো, আপনার পরিণাম কি হতো? এটা কি কখনো আপনার ভাবনায় এসেছিল ওই সময়টাতে? আমার তো মনে হয় অ্যারেস্ট করতো, আর ওদের তো অ্যারেস্ট করার কোনো ইয়ে থাকে না, কেউ যেন এক্সকিউজ লাগে না, যে কোনো ইয়েতেই অ্যারেস্ট করতে পারতো। এবং গাড়ি পোড়ানো আপনি যে মামলায় যদি সাংবাদিক বড় বড় সাইদ খান সাংবাদিক ছিলেন না, সাইদ খানকে তো অ্যারেস্ট করছিল, কয়েকদিন গুমু ছিলেন তখন। সাইদ খান আমাকে বলছে যে ওই যখন তাকে ইন্টারোগেট করতেছে আহ, আহ, ইয়েরা সিকিউরিটি ফোর্সের ইন্টেলিজেন্স এজেন্সির লোকরা, তখন তার সাথে আমার কি সম্পর্ক এটা জানতে চেয়েছে, যে তারা তাদের কাছে যে সব নিউজ তো আমার এখান থেকে যাচ্ছে, আর ওই সাইদ খান রিপোর্ট করতে হচ্ছে মিরর এশিয়ার হয়ে। আচ্ছা, তো ওরকে ধারণা করছে যে সে আমার হয়ে আমার থেকে রিপোর্টগুলো সব বাইরে দিচ্ছে, অতএব আমি হয়তোবা সাইদ খানকে চালাচ্ছি। আমি কিন্তু সাইদ খান থেকে অত ভালো চিন্তা মনে হয় সেই সময়। তো এইগুলো তো একটা পরিণতি কি আর হতো, এর চেয়ে হাজার হাজার ছেলে মেয়েকে তারা খুন করেছে, আমাকে না হয় আয়না ঘর, অ্যারেস্টই করতো। আয়না ঘর। হ্যাঁ, অ্যারেস্ট তো একটা আনুষ্ঠানিক শব্দ, হ্যাঁ। অ্যারেস্টের বাদ দিয়েও তো অনেক সিস্টেম ছিল। আহ, তাহলে শফিক ভাই, ওভারঅল জুলাইকে যদি আপনি দেখেন, ওই 36 দিন আপনার দৃষ্টিতে কি সাংবাদিকরা যে পারফরমেন্সটা তাদের দিক থেকে আসার দরকার ছিল, সব মিলিয়ে টেলিভিশনের ভূমিকা, সম্পাদকদের আগে গিয়ে সেই আমরা হাসিনার সঙ্গে, আমরা আপনার দুইটাই মূল্যায়ন কি? দেখেছি। আমরা সাংবাদিকদের সবচাইতে সুন্দরতম জার্নালিজম দেখেছি, সবচাইতে সাহসিকতাপূর্ণ জার্নালিজম দেখেছি। বাংলাদেশের ইতিহাসে এরকম সাহসিকতাপূর্ণ জার্নালিজম হয়তোবা 71-এ ছিল, বাট আমাদের সময়, আমাদের জীবদ্দশায় আমরা দেখি নাই। এটাও ছিল। আবার সবচাইতে কাওয়ার্ডলি জার্নালিজম, চামচামি পূর্ণ জার্নালিজম, দোষর করা কলঙ্কিত জার্নালিজম, এটাও আমরা দেখেছি। দুইটাই দেখেছি। সাহসিকতা জার্নালিজম আমরা দেখেছি ইয়াং ছেলেদের মধ্যে, তারা একদম নিজের জীবনকে বিলিয়ে দিয়ে তারা ভিডিও ফুটেজ নিয়েছেন, মোবাইল জার্নালিজম করে, উনি যেটা বললেন মোবাইল দিয়ে সমস্ত রকমের ফটো নিয়েছেন, ভিডিও নিয়েছেন, এবং সেটা নিউজগুলো ট্রান্সমিট করেছেন। এটা যেমন দেখেছি। আবার আমরা দেখেছি যারা তথাকথিত সিনিয়র জার্নালিস্ট, তথাকথিত আমাদের বিভিন্ন টিভি বা নিউজ পেপারের এডিটর বা সিনিয়র লেভেলের জার্নালিস্ট, তারা জার্নালিজমটাকে কতটা কলঙ্কিত করা যায় সে কাজ করেছেন। তারা এই বাচ্চা ছেলে মেয়েদেরকে বলেছেন তারা হচ্ছে জঙ্গি, তাদেরকে মানে খুন করার প্রেক্ষাপট, তাদেরকে যে গভর্নমেন্ট যে ক্র্যাকডাউন করছে, সেই ক্র্যাকডাউন করার জন্য তারা আরো গভর্নমেন্টকে উস্কানি হ্যাঁ, দিয়েছে, উস্কানি লেলিয়ে দিয়েছে। দিচ্ছেন। এবং আপনি যে বৈধতা দিয়েছে, বৈধতা দিয়েছেন, হুম, হুম। সেটাও দেখেছি। দুইটাই আমি দেখছি। আমি বলবো না যে আমি ওইটা দেখি নাই, বাট বলতে পারবো যে ইয়াং ছেলেরা দাঁড়িয়েছিলেন বলে ওই। আপনি হয়তো জানেন যে মাঠ পর্যায় থেকে ইয়াং ছেলে পেলে তরুণ সাংবাদিকরা যে ভিডিও ফুটেজ গুলো ধারণ করে, ছবি ধারণ করে তাদের স্টেশনে পৌঁছিয়েছে, পত্রিকাতে পৌঁছিয়েছে, এগুলো কিন্তু তারা ওখানে যারা গেট কিপিং এ যারা ছিল তারা কিন্তু এগুলো কিল করে দিয়েছে। না না, তারা এগুলা প্রচার করে না। ওরা ওইখানে যেটা পারে না, আমি বললাম না, আমি একটা যে আপনার তার টিভি স্টেশন এটা ছাপাচ্ছে না, কিন্তু রিপোর্ট না, কিন্তু ওখানে কিল করে দিয়েছে। অন্য জায়গায় তারা আবার যখন তার স্টেশনে প্রচারণা আছে অন্যভাবে কিন্তু সেটা আপনাদের মাধ্যমে সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে, এরকম বহু ঘটনা আছে। জার্নালিজমের একটা বিষয় আছে তো, যেমন 9 দফা যখন আসলো তখন আমি দেখলাম আমার স্টেশন থেকে যেটা করেছিল, 9 দফার মধ্যে থেকে 3-4টা দফা সরিয়ে দিয়ে শুরুতে বলছে ঠিকই 9 দফা, কিন্তু 9 দফাই নাই। কিছু কিছু যারা, যেটা তাদের দৃষ্টিতে মনে হয়েছে এটা হার্মফুল হতে পারে হাসিনার জন্য, সেগুলি তারা এডিট করে ফেলে দিয়ে তারপরে ওই নিউজ দিয়েছে। হাসিনা নিউজ দিল, পদত্যাগ কিন্তু করতে হবে, ক্ষমা চাইতে হবে, এগুলা কিন্তু তারা এগুলি প্রচার দেয় নাই। করে নাই। হ্যাঁ, ওইটা তো ছিল। মুখে 8 দফা 9 দফা বলেছে, কিন্তু ওই জায়গাগুলো এডিট করে তারা প্রচার হ্যাঁ করেছে। হ্যাঁ, প্রচার করার সময় ওই জায়গাগুলি বাদ দিয়ে দিয়েছে। আপনি ওই সময় একটা বিশাল আন্দোলন, তার কিছু অ্যাচিভমেন্ট, প্রচুর অ্যাচিভমেন্ট, আর আজকের আমাদের যে অবস্থা, ওই অ্যাচিভমেন্ট নিয়ে আজকের যে অবস্থানে আমরা এসে দাঁড়িয়েছি,
এই দুইটা তুলনা করলে আজকের অবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট? অবশ্যই আমি সন্তুষ্ট। আপনি দেখেন না আমাদের সংবাদ জার্নালিজমে একটু মাধ্যমের ভূমিকা? সংবাদ মাধ্যমের ভূমিকা আমি বলব যে এখনো সংবাদপত্রগুলোতে অনেক দোসর আছে, হাসিনার দোসর। তারা দেখাতে চান যে এই জুলাই ব্যর্থ হয়েছে। এটা কিন্তু একটা জুলাইয়ের সুযোগই তো তারা নিচ্ছেন। জুলাইয়ের সুযোগ সবভাবে নিয়ে মুখ খুলে কথা হ্যাঁ, বলা। জুলাই এটাই প্রমাণ করে যে জুলাই কতটা মানুষের মুখে কথা ফিরিয়ে দিয়েছে। এটা তো আমাদের সময় ছিল না। আমরা সেভাবে কথাই বলতে পারিনি। এখন সবাই নির্বিচারে কথা বলছেন এবং এমনও মিথ্যা কথা বলছে। সিনিয়র সাংবাদিকগুলো দেখেন না প্রতিদিন মিথ্যা নিউজ ছড়ান। সবভাবেই হ্যাঁ, জুলাইয়ের রক্ত হয়ে যায় টমেটো হ্যাঁ, সস, এটাও তো আমরা হ্যাঁ। দেখছি। একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শেয়ার জুলাইয়ের দিলেন। রক্তকে সে টমেটো সস সস হিসেবে দেখাতে চাচ্ছেন। হ্যাঁ? এবং এটা সত্যিকার অর্থে জুলাইয়ের স্পিরিট হচ্ছে কারো মুখ বন্ধ না করা। সেইজন্য উনারা এই কথাগুলো বলছেন। কিন্তু সত্যিকার অর্থে মানুষ তো এগুলো দেখছে। দেখছে না? বাট আমি বলব যে বাংলাদেশ যে বাংলাদেশ আমরা চাচ্ছি, সেই বাংলাদেশের দিকে আমরা একটা জার্নিতে আছি। সেই জার্নিটা শুরু হলো আমাদের। আমি বলব যে এটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে শুরু হয়েছে। এই গভর্নমেন্টে একটু এগিয়ে নিচ্ছে। এটা একটা ট্রায়াল অ্যান্ড এরর এর মধ্যে যাব। বাট আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে যাতে কোনো আবার নতুন স্বৈরাচার তৈরি না হয়। আপনার দৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের সময় আপনার সবচেয়ে বড় ব্যর্থতা কোনটা? যেটা আপনি করতে চেয়েছিলেন আমাদেরও কিন্তু কোনো পারেন নাই? ব্যর্থতা নাই। আপনি যা, যা চেয়েছিলেন সব করে আমরা আসতে পেরেছেন? তার চেয়ে বেশি করতে পেরেছি। অনেক কমছে একটা আপনাদের গভর্নমেন্টের বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে সাংবাদিক গ্রেপ্তার করে জেলে নিয়েছেন। আপনারা বোধহয় এই বিষয়টা সেভাবে ক্লিয়ার করতে পারেন না। তার বিরুদ্ধে যে সাংবাদিকরা জেলে আছে তাদের কাউকে তো তাদেরকে সীমান্তে পালিয়ে যাওয়ার সময় জনগণ ধরে পুলিশে সোপর্দ করেছে। এই মুহূর্তে যারা জেলে আছে এই বিষয়টা আপনারা কখনোই মনে হয় খুব ভালোভাবে বিষয়টা না ক্লিয়ার করতে আমরা পেরেছেন প্রথম কি? থেকেই বলছি এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। সুনির্দিষ্ট অভিযোগের কারণেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা ফৌজদারি ফৌজদারি অপরাধের কারণে। এবং আপনারা যদি পারেন আমি সমস্ত পত্রিকাগুলোকেই বলব যে তাদের তাদের যে ক্রাইম গুলো যাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনারা দেখেন, খতিয়ে দেখেন কতটা সিরিয়াস অভিযোগ। সেগুলো খতিয়ে দেখলেই আসলে এটার উত্তর আপনারা পাবেন। কিন্তু কেউ বলতে চান যে আমরা সাংবাদিকের মুখ বন্ধ করার জন্য এদেরকে কিচ্ছু না। এনারা অনেকে আবার সাংবাদিকও না। উনারা সাংবাদিকতা বাদ দিয়ে যে বাচ্চা ছেলেদের খুন করার উনারা লেজিটিমেসি তৈরি করার কাজে ছিলেন। অ্যাক্টিভিজম করেছেন। তো জার্নালিজম থাকেন। আপনি জার্নালিজম যদি করতেন তাহলে পুরো বাংলাদেশ আপনার সাথে থাকতো। আপনারা তো জার্নালিজম করেন নাই। আর একজন জার্নালিস্টকে শেষের দিকে অ্যারেস্ট করা হয়েছিল। তার বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগ আছে। তিনি তার ৩,৩৬,০০,০০০ টাকার ওনার যে সম্পত্তি মানে টাকা ক্যাশ এটার উনি ট্যাক্স ফাইলে উনি সই করেননি। তো উনি একটা এত বড় একটা জার্নালিস্ট, এত আইন মেনে চলেন। যিনি এখন সবচেয়ে বড় এখন ভোকাল জার্নালিস্ট হিসেবে আপনাদেরকে প্রায় গালাগাল করেন, তার কথা বলছেন নিশ্চয়ই। ওনার তো কি মানে আমি আসলে উনি তো দেখেন ওনার আদৌ ভালো কোনোদিন জার্নালিজম করছেন কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, ওই একটা ইরাক নিয়ে উনি এখনো ইরাককে কি উনি একটা হোটেলের মধ্যে ছিলেন থেকে ওইখান থেকে গল্প লিখতেন। এমবেডেড জার্নালিজম বলতো তখন এটাকে। মনে হচ্ছে যে ইরাক বুঝি কালকেই বড় একটা দেশ হয়ে যাচ্ছে, কালকে ইউএস কে হারিয়ে দিচ্ছে, এই সমস্ত গল্প লিখতেন। এইখানের মানুষরাও তো সেই ৯০ সালের কথা বুঝেন না, তখন এইগুলো গল্প বিক্রি করে এখন এই ৩০ বছর এই গল্প বিক্রি করে চলতেছে। শফিক ভাই, ৫ই আগস্ট খবর ব্রেক করার ব্যাপারে যে হাসিনা আসলে চলে যাচ্ছেন অথবা উনি স্টেপ ডাউন করেছেন, এই খবরটা এএফপি থেকে ব্রেক করা হয়। ওই সময় একেবারে প্রাথমিক অবস্থায় তো কিছুই স্পষ্ট ছিল না। আপনাদের জন্য কি ওটা খুব বড় একটা ঝুঁকি নেওয়া হয়ে যায়নি? নিউজটা আমি ব্রেক করি। হ্যাঁ, এটা আমাদের জন্য অবশ্যই আমি বলবো যে খুবই বড় ঝুঁকি ছিল। আমি এই যেটা মনে হয় আমরা যেটা দেখলাম প্রথমত হচ্ছে যে ১১টার দিকেই আমরা নিউজ পাচ্ছিলাম যে শনিরাকড়া যাত্রাবাড়ি থেকে একটা বড় গ্রুপ ঢাকার দিকে রওনা দিয়েছে। আর একটা হচ্ছে উত্তরার দিকে থেকে আসতেছে। তো একটা ভোলাটাইল অবস্থা এবং অফিসের বাইরে আমার অফিস কাউরন বাজারে, অফিসের বাইরে দেখছি পুরোটা মানে ভুতুড়ে রকমের একটা অবস্থা, কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, এক ধরনের থমথমে অবস্থা শহরের। তো ওই সময় এটা হওয়ার পরে আমি ১২টা ১২:৩০ পরে যেয়ে আমি প্রাইম মিনিস্টার অফিসে ফোন দিই। আমার কিছু সোর্স ছিল।
তা আমি একজনকে ফোন দিলাম, উনি আমাকে বললেন যে একটু আগে তো উনি চলে গেছে। এটা 12টা। 12টা আমার মনে হয় 45-এর দিকে। আচ্ছা। হ্যাঁ, 12টা 40-45-এর দিকে উনাকে ফোন দিলাম, উনি চলে গেছেন। এই চলে গেছেন মানে কয় যে ইয়ে দিয়ে ফ্লাই করে ইন্ডিয়া চলে গেছেন। দেখেন যে আমি ফার্স্ট স্তম্ভিত হয়েছি, ফোনটা উনি রেখেও দিলেন। তারপরে আরো ডিটেলস আমি নেওয়ার জন্য তাকে ফোন দিলাম। উনি ফোন দিলেন যে হ্যাঁ, এসএসএফ এর এরা অলমোস্ট তাকে জোর করেই নিয়ে গেছে, বিকজ তাদের কাছে ইনফরমেশন এসছে যে 5 লাখের মতো লোক আসতেছে উত্তরা থেকে, আর শনির আখড়া থেকে 3.5 লাখ। কোনো মতেই এই লোকগুলোকে ফেন্ড অফ করা, মানে পুশব্যাক করা বা তাদের উপর ক্র্যাকডাউন করে এখানে টিকে থাকা যাবে না। ওরা এটা কনক্লুশন নিয়েছে। এসএসএফ তো আপনি জানেন যে স্পেশাল সিকিউরিটি ফোর্স, যেটা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়। নিরাপত্তা দেয়। তারা তখন কনক্লুড করলো যে এখানে এখন ইয়ে নেই। তো তারা ডিসিশন নিল যে তাকে নিয়ে আহ, ইয়েতে হজরত শাহজালাল এয়ারপোর্টে যাবে। ঠিক আছে, প্ল্যান ছিল যে এইখান থেকে যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটা পথ আছে সেদিক দিয়ে যাবে। প্রথমে গণভবন থেকে বের হবে, বের হওয়ার পরে ইয়েতে আসবে, কি যেন জাহাঙ্গীর গেটে আসবে, ওই দিক দিয়ে চলে যাবে। কিন্তু আমার সোর্স আমাকে বলছেন যে তারা যখন ইয়েতে আসলো, বাংলাদেশ চায়না মৈত্রী কেন্দ্রের ওইখানে আসলো, আসার সময় তাদের কাছে খবর আসলো যে ওই যে উত্তরার থেকে যেই বিশাল যে 5 লক্ষ লোক আসছে তাদের একটা অংশ এয়ারপোর্টে ঢুকে গেছে। তো ফলে ওই এয়ারপোর্টে আর যাওয়াটা কোনো মতেই তাদের জন্য নিরাপদ না। শাহজালাল দিয়ে সাহস করেন নাই তারা। পরে আর শাহজালাল, ওরা তখন চেঞ্জ করলো যে শাহজালাল বাদ, তাড়াতাড়ি এইখানে এই যে তেজগাঁও যেটা ওল্ড এয়ারপোর্ট, এইখান থেকে এয়ারফোর্সের যে মানে ওইখানে যে হেলিকপ্টার আছে সেটা দিয়ে তারা যাবে। তো ওইখান থেকে তারা তাড়াতাড়ি করে তাকে ইয়েতে নিয়ে গেছে, কি যেন এই তেজগাঁয়ে নিয়ে গেছে, ওইখান থেকে ফ্লাই করেছে। তার আগে পিএম, যেটা শুনেছি যে শেখ হাসিনা যাওয়ার আগে উনি চাচ্ছিলেন যে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন। তো সেই জন্য বিটিভিকে ডেকেছিল, কিন্তু বিটিভিদের একটা জিনিস কি, বিটিভি এসে ওই সেট আপ করতে করতে 1 ঘন্টা লেগে যাবে, তো ওই সময়টা ছিল না। বিটিভির ওই লোকগুলোকে ডেকেছে ঠিকই, কিন্তু তাদের ওই সময়টা ছিল না যে সে এসে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বা ইয়ে। তা আমার যেটা হয়েছে যে আমি পুরোটা নিলাম, নেওয়ার পরে আমার ভয় হচ্ছে যে একক সোর্স ছিল। আমি আমার এডিটর যিনি দিল্লিতে ছিলেন, সাউথ এশিয়া যিনি দেখেন, পিটার মার্টেল, তার সাথে কথা বললাম। তো মার্টেল বললো যে একটা সিঙ্গেল সোর্সে এই রিপোর্টটা যাবে না, সরি। ভয়, কেননা উনি যদি তোমাকে হয়তো বলেছে, কিন্তু দেখা গেলো যে একটু পরে উনি আবার ফিরে এসে আবার গণভবনে উঠলো। হ্যাঁ, তো তখন তো পুরো আমাদের ক্রেডিবিলিটি কোশ্চেন হবে। আমরা বলছি সে পালিয়ে গেছে, তো সে তো আধা ঘন্টা পরে বললো আমি তো পালাই নাই, তোমরা তো মিথ্যা নিউজ দিয়েছো। তোমার জেল হবে, তো আমাদের ব্যুরো বন্ধ হয়ে যাবে। তোমার এমনও হতে পারে সারা, মানে একটা কনস্পাইরেসি কেসে তোমার মানে সারা যাবজ্জীবন হতে পারে। এটা উনি এবং আপনি বলছেন যে উনি পালিয়ে গেছেন। না না না, উনি বলছেন যে ধরো সে হেলিকপ্টারে গেল, হেলিকপ্টারে যে সে আগরতলায় না নেমে সে আবার ফিরে এসে আবার গণভবনেই নেমে পড়লো। দ্যাট ক্যান অলসো হ্যাপেন। হতেও পারে। হ্যাঁ, আমি যদি এটা দিয়ে দেই যে বাংলাদেশ প্রাইম মিনিস্টার হ্যাজ প্লেড দ্য কান্ট্রি, আমি এটা একটা বড় রেড ব্যানারে দিয়ে দিলাম, দেওয়ার দেখা গেলো আধা ঘন্টা পরে উনি আবার ফিরে আসলেন, তখন কি হবে? তো সিঙ্গেল সোর্স, আননেম সোর্স থেকে আমরা এটা দিব না। দেখো মাল্টিপল সোর্স কি বলে, আরো 2-3টা সোর্সের সাথে কথা বলে। তো তখন আমি আরো 2 জনের সাথে কথা বললাম। এটা এইটুক আরো 5-6 মিনিট নিচ্ছে যে তাদের কাছে কনফার্মেশন নেওয়া যে প্রথম ব্যক্তি যে কথাগুলো বললেন সেই কথাগুলো কতটুকু সঠিক। ওরা বললেন যে 2 জন আমাকে কনফার্ম করলেন যে দ্যাট ইজ ওকে, ইউ ক্যান রান দ্য স্টোরি। আমি তাকে বললাম, তখন সেই স্টোরিটা রান করলো। তো রান করতে করতে একটার দিকে রান করা হলো, 1:10 এই সময়
ওইখানে একটা সমস্যা হয়েছে যে আমরা একা রিপোর্টটা করছি, করার পর আমি দেওয়া মাত্রই আমাদের যারা ক্লায়েন্ট পুরো বাংলাদেশে যত নিউজ পেপার সবাই আমাদের থেকে নিয়ে নিয়েছে, হুম। সবাই আমাদেরকে আপনাদের এএফপি source বলেছে। এতে আরো ভয়টা চেপে বসলো, না সবাই আমাকে বলতেছে যে এএফপিটা কেউ নিজে থেকে কেউ এটাকে মানে ব্রেক করছে না, বা তাদের ওই ইয়েটা নাই। তো ফলে ওই একটা 10-এর থেকে বা একটার থেকে একটা 2টা পর্যন্ত আমার মনে মোটামুটি আমি খুব ইয়েতে ছিলাম, যদি কোনোভাবে অন্য কিছু হ্যাঁ হয়ে যায়। খুবই কনসার্ন ছিলাম, ভয় ছিল। তারপরে সূরা কেরাত যা মুখস্থ ছিল ওগুলো পড়তেছি, হ্যাঁ, কেননা যদি ভুল হয়ে যায় ইউ নেভার নো, হ্যাঁ, ঠিক না? কেননা কেউ অন্য কোনো পত্রিকা তো আমার মতো করে সেও যে আরেকজনকে ফোন দিয়ে যে এটাকে স্ট্যাবলিশ করবে যে না শফিক যেটা বলেছে বা এএফপি যেটা বলেছে দ্যাট ইজ ট্রু, তাহলে আমার একটা তাহলে কি আমি পেইনটা ভাগাভাগি হয়ে যায় যে আপনারাও দিলেন, আমার দেশও বলছে যে উনি পালিয়ে গেছেন, এএফপিও বলছে পালিয়ে গেছে, তাহলে হয়। কিন্তু সবাই যেটা করছে যে এএফপি কেই কোট করছে, এর ফলে আমার মানে ভয়টা আরো মানে আমি বলবো প্যানিক কিছুটা ছিল। ঠিক 2টার দিকে বিটিভি থেকে অ্যানাউন্সমেন্ট হলো যে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান ভাষণ দিবেন। তখন আমি কনফার্ম হলাম যে আই ফিল রিলিভ। তো তখন বুঝলাম যে সে চলে গেছে, এন্ড ইটস হাসিনার যে 16 বছরের যে কালো অধ্যায় শেষ। তবে মানে এটা আসলে বিশ্বাস করাও কঠিন যে হাসিনা পালিয়ে গেছে। ট্রু, যে এটাই। গত 15 বছর ধরে আমরা তাকে যেরকম দেখে আসছি, তারপর তার ওই সিনারিওটা দেখা যে উনি হ্যাঁ, শেষ পর্যন্ত চলে গেলেন। আপনার তো ওই সংখ্যাটা ছিলই যে যদি না হয় তাহলে বলছেন না যে এটা যদি ভুল হয়ে যায়, কেননা ইন্টারন্যাশনাল এজেন্সির জার্নালিজমের সমস্যাটা হচ্ছে যে আপনার নিউজটা তো আর আপনার থাকে না, আপনার নিউজটাকে ক্যারি করে পুরো পৃথিবীর 4000 5000 আপনার যত ক্লায়েন্ট আছে, হুম, হুম। সমস্ত টিভি আপনার নিউজটা কভার করে, সমস্ত রেডিও স্টেশন, সমস্ত পডকাস্ট সাইট, সমস্ত নিউজ পেপার, হ্যাঁ, বা যারা পিওরলি ওয়েবসাইট তারা আপনার নিউজ কভার করে। ফলে আপনি ভুল করা মানে 10,000 নিউজ সাইট ভুল করা, হ্যাঁ, ঠিক না? একসাথে এবং মানে আপনার আপনার সোর্সে ভুল করেন। আমার সোর্স এবং আমি আবার নামও দিচ্ছি না, এমন হচ্ছে সোর্সের যদি নাম দেওয়া থাকে তাহলে হয় কি আমার থেকে ব্লেমটা ওর উপরে যায়। যেমন ধরেন আমি আপনারে হ্যাঁ, বললাম যে বা আমি জাহিদ চৌধুরী বলেছেন, তাহলে আমি কি জাহিদ চৌধুরীরা ব্লেম করা যায় যে উনি দিয়েছেন, হি দায়ী ইজ দ্য কালপ্রিট। হ্যাঁ, তো এখানে তো সেটা হচ্ছে না, এখানে হলো আমি যেই 3 জনের তাদের নাম স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, যে এটা আমার কোনোভাবেই আমি নামটা দিতে পারবো না, হ্যাঁ, আপনি এখনো ফলে তো একবারও ব্লেমটা নাম আমার বলেন নাই। ঘাড়ের উপরে আসতেছে, রেখে আমি তারপরে নিউজটা দিচ্ছি এবং বলতেছি তোমরা আমাকে বিশ্বাস করো, আমি যেটা দিয়েছি আমার হুম, সোর্স যেটা দিয়েছে এটাকে তোমরা বিশ্বাস করতে পারো। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে জিনিসটা তো এখনো মার্কি, তাকে সে যে ওইখানে গেছে এটা এখনো কেউ কনফার্ম করছে না, ইন্ডিয়ার থেকে কোনো কনফার্মেশন আসতেছে না, ঠিক না? বা আমাদের এখান থেকে মিলিটারি থেকেও এক ধরনের কোনো বা এসএসএফও কোনো কথা বলছে না। দেন মানে হোয়াট হ্যাপেন ইজ দ্যাট আপনার ওয়েট করা ছাড়া মানে ডেভেলপমেন্ট আপনাকে এ- ভাসিয়ে নিয়ে যাবে, মানে একটা ডেভেলপমেন্ট আপনি যে জানবেন যে কি হলো, তো ওই জন্য ওয়েট করা, মানে এটা একটা খুবই মানে ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে এইগুলো খুব মানে ইউ হ্যাভ টু মেক এ টাফ ডিসিশন এই সময় এসে। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে, জটিল সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। প্রচুর অভিজ্ঞতা হয়েছে। বই লিখছেন, আমি দেওয়া বই লেখার আহ, উপাদান আছে, কিন্তু লেখার যেহেতু অ্যাক্টর গুলো যাদেরকে নিয়ে লিখবো তারা তো হুম, সবাই আমার আশেপাশেই আছে, তো হুম। ফলে আমি কি লেখি, ওনারা কিভাবে অফেন্ডেড হন কিনা, কতটুকু আমি লিখতে পারবো, হ্যাঁ, আমার যেটা এগুলি হয় তো যে আমি পার্ট অফ হিস্ট্রি। এই দিস আর অল পার্ট, কারণ আমার 18 মাস ইন্টারিম গভর্নমেন্টের সাথে থাকাটা এটা আমার জন্য আমি বলবো যে আনবিলিভেবল একটা টাইম, মানে একটা তো সত্যিকারের অর্থে এই সময়টা তো খুবই মানে বাংলাদেশের একটা অধ্যায় শেষ হলো, নতুন অধ্যায় একটা শুরু হবে, এই যে হুম, মাঝখানের যে সময়টুকু মানুষ অস্থির হ্যাঁ, তারা, সবচেয়ে ভোলাটাইল সময় ছিল হ্যাঁ, ওইটা। তো এই অস্থির সময়টাকে আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, প্রতিদিন আপনার ধরেন 500 দিনে 2000-এর বেশি প্রোটেস্ট হয়েছে, হ্যাঁ,
আপনারা সবচেয়ে বেশি ফেস করেছেন, যেটা বিএনপি সরকারের এসে আমরা দেখতে পাচ্ছি সেই নাই, অর্থে কিছুই নেই। কিছুই নেই। তারপরে হচ্ছে একটা খুবই উইক একটা ইকোনমি, প্লাস হচ্ছে আপনি দোসররা আছে, তাদের এগেইনস্টে কি ব্যবস্থা নিবেন? আপনি যদি কম ব্যবস্থা নেন তাহলে আপনার যারা বিপ্লবী তারা আপনার উপর চড়াও হুম। হচ্ছে। আবার বেশি ব্যবস্থা নিলে হিউম্যান রাইটস গ্রুপরা বলছে যে না, এর বিষয়ে ডিসপ্রপোর্শনেট হচ্ছে। মানে এই যে ব্যালেন্সিং গুলো করা খুবই তো টাফ। ওই সময় থেকে আপনার আত্মস্থ হয়েছে, পার হ্যাঁ, হয়ে হ্যাঁ। আসছেন, আমি দেশে আমি ছিলেন আমি এই জন্য খুব দ্রুত যেটা করেছি যে আমি একটা কাজে ঢুকে গেছি। কাজে না ঢুকে গেলে এটা আমাকে মানে অ্যাবসর্ব হয়ে থাকতে হতো, হ্যাঁ, ওভারওয়েলম হয়ে থাকতে হতো। অনেক হ্যাঁ, ঘটনা, অনেক কিছু, এই সব কিছু একটা মানুষ হয়ে নিজের মধ্যে ওটা আত্মস্থ করা, হ্যাঁ, ডাইজেস্ট করা, হ্যাঁ। এইটা কেননা আমাদের যারা ট্র্যাডিশনাল যারা প্রেস সেক্রেটারি তাদের রোলটা তো আমাদের ছিল না। আমার অন্তত ছিল না। ট্র্যাডিশনাল প্রেস সেক্রেটারি ধরেন কোনো কাজই করতে হয় না। চুপচাপ বসে থাকে, কেননা একটা দুইটা পলিটিক্যাল প্রেস রিলিজ। গভর্নমেন্টে হ্যাঁ, ১ টা ২ টা আমি আগের গুলো দেখি নাই। এখন প্রেস সেক্রেটারি অনেক প্রেসই রিলিজই দেন। তো আগে তো কিছুই করতেন না। তা আমাদের এখানে তো আমরা ধরেন সেন্ট্রালাইজ করে ফেলেছি। সমস্ত নিউজ আমাদের থেকে যাচ্ছে। আমি সপ্তাহে ৪-৫ দিন প্রেস কনফারেন্স করতেছি। হুম। মানুষের টিভিতে যেয়ে কথা বলতেছি। একটা ভিগোরাস একটা প্রেজেন্স ছিল। তো আপনার ফলে এ এইটা মানে বলব যে মানে একটা অদ্ভুত একটা টাইম, আপনি যেটা বললেন ভোলাটাইল টাইমে এই কাজগুলো করা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রেস সেক্রেটারি হিসেবে আপনার নামই সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়। এখন ওইটা মানে বোথ দ্য সেন্স, আপনার জনপ্রিয়তাও অনেক বেশি, আপনার নিন্দুকের সংখ্যাও কম না। অবশ্যই, কেননা আমাদের ওই যে ২ নিন্দুক টা স্পেশাল হওয়াটা নাম আসছে, এটাও তো অস্বাভাবিক কিছু না। নিন্দুক হওয়াটা, কারণ আমাদের তো একটা বিপ্লবের আমরা ফসলের গভর্নমেন্ট। হুম, বিপ্লবটা কার এগেইনস্টে হয়েছে? আওয়ামী লীগের আওয়ামী লীগের এগেইনস্টে হয়েছে। তো আমাকে যখন বিপ্লবের কথা বলেছি তখন তো আওয়ামী লীগের এগেইনস্টে আমার যথেষ্ট কথা বলতে হয়েছে। স্বাভাবিক। তাহলে যে আওয়ামী লীগের লোকগুলো তো আমাকে পছন্দ করবে না, তারা গালি দিবে হ্যাঁ, এবং খুব কঠিন ভাষায় গালি দিবে এবং এটা দিচ্ছে, দ্যাট হ্যাঁ, ইজ হ্যাঁ। ওকে। আপনার ২ টা নাম একদম খুব এস্টাবলিশ হয়ে গেছে বাংলাদেশে। মাফলার শফিক আর ডাস্টবিন শফিক। আপনি কি এনজয় করেন? না, এনজয়ের কিছু নাই, যার যেটা যে যেখানে হু কেয়ার্স কে কি বললো, আমি আমার কাজটা করে গেছি, আমি কাজটা ঠিক করেছি কিনা সেটা হলো আমার বিষয়। এটা জনগণ বুঝবে যে আমি ঠিক করেছি, এবং আমি যখন দেখি যে ওরা এই কথাগুলো বলে আমি বুঝছি যে না, আমি কাজটা ভালো করেছি। হ্যাঁ, না হলে এই ধরনের সমালোচনা হওয়ার ওর কথা ওর না। কথা না, অন্য হ্যাঁ। কিছু। আপনি যদি সিট পিছনে আহ, মানে আলতো করে ঘুমিয়ে থেকে ১৮ মাস পার করে দেন, তাহলে আপনার প্রেজেন্সটা কেউ টের পেলো না, তো আপনার গালিও দেওয়ার মানে হয় না, কে না, আপনাকে গালি কাজ দিবে? না করলে কাজের সমালোচনা বা হ্যাঁ, ভুল এই হওয়ার কোনো সুযোগ। শফিক ভাই এবং এম আব্দুল্লাহ ভাই, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে সময় দেওয়ার জন্য। দর্শক, জুলাই স্মৃতিচারণ সহজে শেষ হওয়ার নয়। আশা করি আবারও বসবো আমরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।